মডিফায়ার স্টুডেন্টদের জন্য যা আতঙ্কের নাম। 1-2 বছর প্র্যাকটিস করেও যারা পারছো না, কোন শব্দ লিখবে তা মাথায় আসে না, তাদের শুধু শব্দ শিখিয়ে মডিফায়ার আনসার করা শিখাবো আজকে। এই ভিডিওতে শিখবে মডিফায়ারের জন্য এমন কিছু শব্দ যা তোমাকে এইচএসসি পরীক্ষা অধিকাংশগুলোই আনসার করতে সাহায্য করবে, পাশাপাশি লিখতে ও শিখতে নিখুঁতভাবে রাইটিং পার্টগুলোতে। সো লেটস মাস্টার মডিফায়ার টুডে। মডিফায়ার শব্দটি মডিফাই ওয়ার্ড থেকে আসা। এই টপিকটা আমাদের এইচএসসি লেভেলের ইংলিশ সেকেন্ড পেপারেরই একটা টপিক। আমরা প্রথমে এই টপিকের হচ্ছে কোশ্চেন প্যাটার্নটা একটু দেখার চেষ্টা করি। আমাদের এই টপিকের হচ্ছে কোশ্চেন প্যাটার্নে আমরা পাই এখানে এই টোটাল হচ্ছে 10টা গ্যাপ অথবা হচ্ছে 14টা গ্যাপও কখনো থাকতে পারে। তো 10টা গ্যাপ যদি থাকে, এখানে প্রত্যেকটা গ্যাপের মধ্যে করে হচ্ছে একটা করে হিন্টস বা কথা লেখা থাকে। যেমন এখানে খেয়াল করো, এই যে গ্যাপটাতে লেখা আছে হচ্ছে প্রি মডিফাই দ্য নাউন। সেকেন্ডে যদি খেয়াল করো, সেকেন্ড যে গ্যাপটা আছে 2 নংটাতে, বি নংটাতে, সেটাতে লেখা আছে পোস্ট মডিফাই দ্য ভার্ব। থার্ড গ্যাপটাতে দেখো লেখা আছে হচ্ছে প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ। ফোর্থ গ্যাপটাতে দেখা আছে হচ্ছে পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ। তার মানে এখানে এই প্রত্যেকটা গ্যাপের মধ্যে একটা হিন্টস দেওয়া আছে, একটা কথা দেওয়া আছে। এই কথাটা দ্বারা আসলে কী বোঝায় সেটা আমরা আগে জানতে হবে। এই কথাটার ক্ষেত্রে আমরা অধিকাংশ ক্ষেত্রেই এগুলোর মধ্যে কমনলি যে কথাগুলো আছে, প্রি মডিফাই দ্য নাউন, পোস্ট মডিফাই দ্য ভার্ব, এই কমন কথাগুলোই লেখা থাকবে। এখন এগুলো দ্বারা কী বোঝায় সেটা আমরা এগুলো জানবো সামনে একে একে। তাহলে কোশ্চেন প্যাটার্নটা হয় কেমন, একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেই প্যাসেজের মধ্যে হচ্ছে এরকম 10টা গ্যাপে 10টা হিন্টস দেওয়া থাকবে। সেই হিন্টসের আলোকে হচ্ছে আমরা ওয়ার্ড ব্যবহার করবো এখানে। তাহলে এইরকম করে হচ্ছে আমাদের কোশ্চেন প্যাটার্নটা হয়, যেটা আমরা সামনে আরও বিস্তারিত আলোচনাগুলোতে হচ্ছে আমরা দেখবো একে একে। এবার দেখি আমরা আমাদের এই মডিফায়ারে আমরা শিখার আগে যে বিষয়গুলো হচ্ছে আমাদের জানা জরুরি এখানে, সেটা আমরা একটু জানার চেষ্টা করি। আমাদের এই মডিফায়ারগুলো শিখার আগে প্রথমে আমরা জানবো যে এখানে যে আনসারগুলো আমরা পরীক্ষার হলে লিখবো সেটা কীভাবে লিখবো। মনে রাখতে হবে, পরীক্ষার হলে শুধুমাত্র হচ্ছে আনসার লিখবো, সেখানে প্রশ্নপত্র তুলতে হবে না। তাহলে আমরা এই প্রশ্নপত্র কি পরীক্ষার হলে তুলব না, কি লিখবো, শুধুমাত্র আনসারটা লিখব। 2 নাম্বার হচ্ছে এখানে মনে রাখবা একটা নঙের মধ্যে, মনে করো এ বি সি ডি, একটা নঙের মধ্যে হচ্ছে একাধিক অ্যান্সার হতে পারে। অর্থাৎ তুমি একরকম আনসার লিখছো, সেই আরেকজন হচ্ছে আরেক রকম আনসার, সমার্থক শব্দ অথবা হচ্ছে ওই প্যাসেজের অর্থ মিলে গেছে এমন কোনো ওয়ার্ড দিয়ে অন্য আরেকজন হতে পারে। তাহলে এখানে একাধিক আনসার হতে পারে, মনে রাখবা যে কোনো একটা আনসার লিখলে পরীক্ষার হলে হয়ে যাবে। 3 নাম্বার হচ্ছে এই টপিকটাতে মোটামুটি অর্থ বুঝতে হয় কিছুটা, তবুও আমি চেষ্টা করব তোমাদেরকে যারা একটু অর্থ বুঝো কম এদের জন্য কিছু কমন ওয়ার্ড দিয়ে দিতে, যেগুলো মোস্ট অফ দ্য টাইম ব্যবহৃত হয়, এমন ওয়ার্ডগুলোকে হচ্ছে দিয়ে দিতে। তাহলে অর্থের বোঝার আমাদের কিছুটা প্রয়োজন হয় এখানে। 4 হচ্ছে এখানে এই টপিকটা একবারে প্র্যাকটিস করে আসলে শেষ করা যায় না। এখানে একটা টপিককে হচ্ছে অনেকবার প্র্যাকটিস করতে হয়। আর মডিফায়ার টপিকটাই মূলত মানে একাধিক প্র্যাকটিস করার মতোই টপিক। এখানে প্রচুর ওয়ার্ড মিনিং, প্রচুর প্যাসেজ, প্রচুর মানে ডিফারেন্ট টাইপের ওয়ার্ডের এখানে শেখা হয়। তাই এই টপিকটা একটা মানে 1-2 বার প্র্যাকটিস করলে হয়ে যাবে এমনটা না, কয়েকবারই প্র্যাকটিস করতে হবে। আর এই জায়গায় প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 0.5, অর্থাৎ 10টা আনসার করলে হচ্ছে 5 মার্ক পাওয়া যাবে, অথবা যদি 14টা কখনো প্রশ্ন থাকে তাহলে সেটার জন্য 7 মার্ক হবে আমাদের আনসার। এবার আমরা মডিফায়ার টপিক কি, মডিফায়ার মানে দ্বারা কি বোঝায় সেটা আমরা একটু জানার চেষ্টা করি। এখানের মধ্যে মডিফায়ার জিনিসটা কি সেটা আমরা একটু জানি। মডিফায়ার হচ্ছে আসলে কোনো নাউন বা ভার্ব সম্পর্কে কোনো অতিরিক্ত তথ্য দেওয়া। কোনো নাউন বা ভার্ব সম্পর্কে কি দেওয়া, অতিরিক্ত তথ্য দেওয়া। যেমন আমরা কোনো নাউন বা ভার্ব সম্পর্কে যদি অতিরিক্ত তথ্য দিতে যাই, তাহলে এই বাক্যটা আমরা একটু নিচে খেয়াল করি, বলছে এখানের মধ্যে দেয়ার লিভড এ ফক্স। এখানে দেখা একটা ফক্স ওয়ার্ড আছে। এই যে ফক্স ওয়ার্ডটা, এটা একটা নাউন। এখন আমরা এই ফক্সটাকে ধরো একটা মানে শিয়াল আছে এটা যদি বলি, তাহলে বাক্যটা একরকম শোনায়। কিন্তু এখন আমরা যদি ফক্স সম্পর্কে আরও অতিরিক্ত কিছু তথ্য দিতে চাই, যে ফক্সটা কেমন ছিল, সে ক্লেভার ছিল, তাহলে আমরা হচ্ছে এখানে ক্লেভার অ্যাড করতে পারি। আবার এটাও তো বলতে পারি যে হচ্ছে দেয়ার লিভড এ ফক্স, এটার ক্ষেত্রে আমরা ক্লেভার অ্যাড করা ছাড়াও এটাও বলতে পারি ইয়ং ছিল ফক্সটা, মানে সে অল্প বয়সী ছিল। তাহলে আমরা এখানের মধ্যে হচ্ছে দেয়ার লিভড এ ইয়ং ক্লেভার ফক্স, তাহলে এখানের মধ্যে হচ্ছে ইয়ং শব্দটাকে আমরা এই জায়গায় হচ্ছে যুক্ত করতে পারি। এখন এই যে আমরা এখানের মধ্যে অতিরিক্ত যে ওয়ার্ড 2টা দিলাম, এই যে এখানে হচ্ছে ইয়ং এবং আরেকটা হচ্ছে ক্লেভার, এই 2টা ওয়ার্ড এই জায়গায় কাকে মডিফাই করছে, কার সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, ফক্স সম্পর্কে, যে ফক্সটা কেমন ইয়ং, ফক্সটা কেমন ক্লেভার। এই যে কোনো নাউন বা ভার্ব সম্পর্কে এমন অতিরিক্ত তথ্য দেওয়াকেই মূলত মডিফায়ার বলে। তা আমরা এবার আরেকটা উদাহরণের মাধ্যমে এই মডিফায়ারের বিষয়টাকে আরেকটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করি। যেমন নিচে আমরা আরেকটা উদাহরণ খেয়াল করি। দেখো এখানে একটা বাক্য এমন আছে, অ্যান আর্টিস্ট হচ্ছে পেইন্টেড এ পিকচার। তাহলে এই বাক্যে দেখো এখানে আর্টিস্ট হচ্ছে একটা নাউন। এই যে আর্টিস্ট শব্দটা, এটা হচ্ছে কি একটা নাউন এই বাক্যের মধ্যে। এখন তাহলে আমরা আর্টিস্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দিতে পারি।
তাহলে আর্টিস্টটা কেমন এটা যদি আমরা প্রশ্ন করি তাহলে আমরা বলতে পারি হচ্ছে আর্টিস্টটা ছিল হচ্ছে ইন্টেলিজেন্ট। তাহলে আমরা এখানের মধ্যে চাইলে আর্টিস্টটার ইন্টেলিজেন্ট ওয়ার্ডটাকে হচ্ছে ব্যবহার করতে পারি। তাহলে আমরা ইন্টেলিজেন্ট লিখলাম এখানে, ইন্টেলিজেন্ট। ওকে, এবার আর্টিস্টটা সেকেন্ড হচ্ছে আরও কেমন হতে পারে, তা আমরা আরও প্রশ্ন করি যে হচ্ছে এখানে আর্টিস্টটা কেমন হতে পারে, ইয়ং হতে পারে। তাহলে হচ্ছে অ্যান ইন্টেলিজেন্ট ইয়ং আর্টিস্ট। তাহলে আমরা এখানের মধ্যে এই যে এই আর্টিস্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দিলাম, একটা হচ্ছে উনি ইয়ং, একটা হচ্ছে উনি হচ্ছে ইন্টেলিজেন্ট। এই যে যে দুইটা ওয়ার্ড অতিরিক্ত তথ্য দিছি, অতিরিক্ত শব্দ লিখছি, এই শব্দ দুইটাই হচ্ছে এখানের মধ্যে মডিফায়ার। তারপর দেখো এখানে দেখো আর্টিস্ট পেইন্টেড এ পিকচার। তাহলে এখানে দেখো পিকচার আর একটা নাউন আছে, খেয়াল করো এই জায়গায় পিকচার যে নাউনটা আছে এই নাউনটা সম্পর্কে ধরো একটা ছবিটা কেমন হতে পারে এই সম্পর্কে হচ্ছে আমরা অতিরিক্ত তথ্য দিতে পারি। যেমন এখানে ছবিটা কি হতে পারে, সেটা হচ্ছে বিউটিফুল হতে পারে, BEAUTIFUL, বিউটিফুল হতে পারে। তাহলে ছবিটা কেমন যদি আমরা আরও প্রশ্ন করি তাহলে এই ছবিটা কেমন হতে পারে, যেমন এই ছবিটা একটা জীবন্ত ছবি হতে পারে, জীবন্তকে ইংলিশে হচ্ছে ভিভিড বলা হয়। তাহলে আমরা এখানে ভিভিড ওয়ার্ডটা হচ্ছে অ্যাড করতে পারি। এই যে আমরা এই পিকচারের পূর্বে যে অতিরিক্ত তথ্য দিলাম যে হচ্ছে ভিভিড, তারপর অতিরিক্ত তথ্য দিলাম যে হচ্ছে বিউটিফুল, এই যে ভিভিড এবং বিউটিফুল এই দুইটা ওয়ার্ডই এখানের মধ্যে হচ্ছে এই আমরা মডিফায়ার বলতে পারি। এখন মনে রেখো যে এখানের মধ্যে আমরা পরীক্ষাতে মূলত একটা করে ওয়ার্ডই হচ্ছে মডিফায়ার হিসেবে লিখি। তুমি ধরো কেউ একজন চাইলে এখানে বিউটিফুল লিখছে, কেউ একজন হচ্ছে ভিভিড লিখছে, দুইজনের আনসারই শুদ্ধ। এই জন্য আমি বলছি এখানের মধ্যে হচ্ছে একাধিক আনসার হতে পারে। এই যে কোনো নাউন অথবা ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া, এই অতিরিক্ত তথ্য দেওয়াটাকে বলা হচ্ছে এই মডিফায়ার। এইবার আমরা মডিফায়ারের একটা সেকশন জানার চেষ্টা করি। মডিফায়ারের দুইটা ক্যাটাগরি আছে, অর্থাৎ মডিফায়ার দুই ধরনের হয়, একটা হচ্ছে প্রি মডিফায়ার আর একটা হচ্ছে পোস্ট মডিফায়ার। তাহলে প্রি মডিফায়ার আর একটা কি পোস্ট মডিফায়ার। এখন প্রি মডিফায়ার মানে কি, প্রি মডিফায়ার মানেই হচ্ছে আমরা নাউন মানে যার সম্পর্কে আমরা তথ্য দিব তার নামের পূর্বে যদি তথ্যটা আমরা যদি দিই, ধরো যার সম্পর্কে তথ্য দিচ্ছি, যেমন একটু আগে আমরা উদাহরণটাতে এই পূর্বের উদাহরণটাতে দেখো এই জায়গায় আমরা যে এই যে বিবিড শব্দটা লিখলাম, তারপর হচ্ছে বিউটিফুল শব্দটা লিখলাম, এটা কার সম্পর্কে লিখছি, পিকচার সম্পর্কে। তাহলে পিকচার সম্পর্কে যে অতিরিক্ত তথ্যটা দিচ্ছি সেটা পিকচারের কোথায় ছিল, পূর্বে ছিল। এই যে এখানে ইয়ং শব্দটার এটার পূর্বে আমরা অতিরিক্ত মানে আর্টিস্ট শব্দটা এটার পূর্বে আমরা অতিরিক্ত শব্দ বসাইছি হচ্ছে একটা ইয়ং, একটা হচ্ছে কি ইন্টেলিজেন্ট। এই যে ইন্টেলিজেন্ট এবং ইয়ং এই শব্দগুলো হচ্ছে যেই শব্দটাকে মডিফাই করছে সেটা কি আর্টিস্ট, এই আর্টিস্টকে তাহলে আর্টিস্টের পূর্বে বসছে, এর পূর্বে বসলে সেটাকে হচ্ছে আমরা প্রি মডিফায়ার বলি। তাহলে এখানে ইন্টেলিজেন্ট ইয়ং এই শব্দগুলো হচ্ছে প্রি মডিফায়ার। এখন কোথাও যদি দেখো যদি ব্যাপারটা যদি এমন হয় যে যাকে মডিফাই করা হয়েছে, যে শব্দটাকে মডিফাই করা হয়েছে তার শব্দটা ওই শব্দটা হচ্ছে ওই মানে যাকে মডিফাই করা হয়েছে তার শেষে বসা হয়েছে, তখন সেটাকে বলা হচ্ছে পোস্ট মডিফায়ার। কি বলা হয় বলো, পোস্ট মডিফায়ার। তাহলে প্রি মডিফায়ার মানে কি পূর্বে, আর পোস্ট মডিফায়ার মানে কি বলতো পরে। তাহলে যখন শব্দটার পরে যখন মডিফাই করা হয় তখন এটাকে হচ্ছে পোস্ট মডিফায়ার বলে। যেমন আমরা আবার আগের উদাহরণটাতে খেয়াল করি, এখানে যদি আমরা যদি ধরো মানে পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহার করতে পারি তাহলে এখানে এবার কথাটাকে এবার বলতে পারি অ্যান ইন্টেলিজেন্ট ইয়ং আর্টিস্ট পেইন্টেড। তাহলে পেইন্টেড কি একটা ভার্ব এখানে, তাহলে এই যে পেইন্টেড যে ভার্বটা এখানের মধ্যে আছে এই ভার্বটা সম্পর্কে আমরা যদি এখন এই ভার্বের ধরো কাজটা কখন হয়েছে আমরা যদি জিজ্ঞেস করি, কোন সময় হয়েছে সেটা যদি জিজ্ঞেস করি, তাহলে এই যে কাজটা কখন হয়েছে এই যখন প্রশ্নটা করি তাহলে প্রশ্নটা কাকে করছি, আমি কাজকে। তাহলে এই চিত্রটা কখন আঁকা হয়েছে, মনে করো আমি বললাম হচ্ছে চিত্রটা আঁকা হয়েছে হচ্ছে ইন দ্য নাইট। এখন ইন দ্য নাইট ওয়ার্ডটা যে আমরা ব্যবহার করলাম এখানের মধ্যে যে এই শব্দটা ব্যবহার করলাম ইন দ্য নাইট, এটা এই পেইন্টেড শব্দটার সম্পর্কে হচ্ছে অতিরিক্ত তথ্য হয়েছে যে কখন হচ্ছে এটা আঁকা হয়েছে। তখন এই যে ইন দ্য নাইট বলছি এটা সময়টা উল্লেখ করতেছে। এখন এই যে পেইন্টেড শব্দটা এটা পরে আসছে নাকি আগে আসছে, পরে আসছে। যেহেতু এই ইন দ্য নাইট শব্দটা পরে আসছে তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে এখন এখানের মধ্যে পোস্ট মডিফায়ার। কি বলবো আমরা, বলতো পোস্ট মডিফায়ার। তার মানে যার সম্পর্কে মডিফাই করা হয়, যার সম্পর্কে মডিফাই করা হয় সেই মডিফায়ারটা যদি শব্দটা শেষে যদি বসে তখন এটা পোস্ট মডিফায়ার, আর যে শব্দটা শুরুতে যদি বসে তাহলে এটাকে বলা হচ্ছে প্রি মডিফায়ার। এখন আমরা একটা প্যাসেজ থেকে কিছু প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার বের করার চেষ্টা করি। যেমন এখানে একটা প্যাসেজ আছে হচ্ছে এ ভিলেজ ডক্টর ইজ এ ফ্যামিলিয়ার পারসন ইন দ্য রুরাল এরিয়াস অফ বাংলাদেশ। এই প্যাসেজটাতে যদি খেয়াল করি তাহলে দেখো এ ভিলেজ ডক্টর, তাহলে ডক্টর হচ্ছে কি এখানের মধ্যে একটা নাউন। তাহলে ডক্টরটা কেমন ডক্টর, উনি হচ্ছেন একজন গ্রাম্য ডাক্তার। এই যে গ্রাম্য কথাটা বললাম এটা একটা প্রি মডিফায়ার হয়েছে, তাহলে এটা একটা প্রি মডিফায়ার। এখন দ্বিতীয় খেয়াল করো এখানে পার্সন একটা ওয়ার্ড আসছে, এই যে জায়গা হচ্ছে পার্সন একটা ওয়ার্ড আছে। এই পার্সন ওয়ার্ডটা যদি আমরা যদি অর্থ করি যে পার্সন লোকটা, তাহলে লোকটা কেমন ছিল, তিনি পরিচিত ছিলেন। তাহলে এই যে এখানে ফ্যামিলিয়ার ওয়ার্ডটা ব্যবহার করলাম,
এই ফ্যামিলিয়ার ওয়ার্ডটা প্রকাশ করে যে লোকটা হচ্ছে পরিচিত। তাহলে এই যে পার্সনের পূর্বে যে আমার ফ্যামিলিয়ার ওয়ার্ডটা হয়েছে, তাহলে এটাকে বলতে পারি হচ্ছে আমরা প্রি মডিফায়ার। তাহলে এটা একটা প্রি মডিফায়ার। ইন দ্য রুরাল এরিয়াস অফ বাংলাদেশ, এই যে লোকটা যে পরিচিত, এটা কোথায় পরিচিত, কোথায় ওনার জনপ্রিয়তা, তাহলে কোথায় দিয়ে প্রশ্ন করে যদি কোনো মানে উত্তর আসে, তখন সেই ক্ষেত্রে সেটা ভার্বকে মডিফাই করে। তার মানে এখানে ইন দ্য রুরাল এরিয়াস অফ বাংলাদেশ, এই যতটুকু বলছি, এই কতটুকু এখানে ইজ ভার্ব যেটা আছে, সেই ইজ ভার্বটাকে হচ্ছে মডিফাই করতেছে। তাহলে আমরা ইন দ্য রুরাল এরিয়াস অফ বাংলাদেশ, এই পুরোটাকে আমরা বলতে পারি হচ্ছে পোস্ট মডিফায়ার। তাহলে এটা একটা কি পোস্ট মডিফায়ার। ওকে, পরে দেখো সেকেন্ড বাক্যটাতে হি ইজ নট এ কোয়ালিফাইড ডক্টর। তাহলে এই বাক্যটার মধ্যে দেখো ডক্টর একটা নাউন আছে, এই যে এখানে হচ্ছে ডক্টর নাউনটা, এই ডক্টর নাউনটার পূর্বে দেখো কোয়ালিফাইড ওয়ার্ডটা ব্যবহার করা হয়েছে। এই যে এখানে যে কোয়ালিফাইড ওয়ার্ডটা ব্যবহার করা হয়েছে, তাহলে আমরা যদি প্রশ্ন করি ডক্টর কেমন, তাহলে তিনি কোয়ালিফাইড অথবা হচ্ছে যোগ্য। তাহলে এখানে থাকা কোয়ালিফাইড ওয়ার্ডটা এটা কাকে মডিফাই করছে, ডক্টরকে। এটা কোথায় বসছে, শুরুতে বসছে, তাহলে এটাকে বলবো আমরা প্রি মডিফায়ার। যেমন এবার আমরা আরেকটা যদি খেয়াল করি, পরের বাক্যে দেখো বলছে হি ইউজুয়ালি সিটস, তিনি সাধারণত হচ্ছে বসেন। তাহলে এখানে হচ্ছে তার বসার সময়টা উল্লেখ করতেছে, যে ওনার মানে বসার প্রক্রিয়াটা কেমন, এটা হচ্ছে সাধারণভাবে হচ্ছে উনি বসেন। অর্থাৎ এখানের মধ্যে ভার্বটাকে মডিফাই করা হয়েছে ইউজুয়ালি শব্দটার দ্বারা। কিভাবে? কারণ এখানে সময়টাকে উল্লেখ করা হয়েছে। আমরা বলছি সময় উল্লেখ করলে সেটা হচ্ছে ভার্বকে মডিফাই করে। তাহলে এখন যদি এখানে যদি আসি, তাহলে সিটস ভার্বটার পূর্বে হচ্ছে ইউজুয়ালি ওয়ার্ডটা হয়েছে। তাহলে ইউজুয়ালি ওয়ার্ডটা যেহেতু পূর্বে হয়েছে, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে প্রি মডিফায়ার। ওকে, এবার দেখো ইন এই স্মল ডিসপেন্সারি, তাহলে এই যে ইন এই স্মল ডিসপেন্সারি যে কথাটা বলছে, এটাও সময় বোঝাচ্ছে যে উনি কোথায় বসেন। তাহলে বসার কাজটা কোথায় হচ্ছে, ইন এই স্মল ডিসপেন্সারি। তাহলে এটাকে বলতে পারি হচ্ছে আমরা প্রি মডিফায়ার। ওকে, পোস্ট মডিফায়ার, যেহেতু এটা শব্দটা শেষ হয়েছে, তাহলে এটাকে বলবো হচ্ছে আমরা পোস্ট মডিফায়ার। তাহলে এটা একটা পোস্ট মডিফায়ার। ওকে, এইবার এখন আমরা জানবো যে সকল ওয়ার্ড অথবা যে সকল শব্দ মডিফায়ার হয়, এমন শব্দগুলোকে আমরা একটু জানার চেষ্টা করি। নর্মালি আমাদের এখানে মানে অনেক টাইপেরই মডিফায়ার হয়, তো কমনলি যেই মডিফায়ারগুলো ব্যবহৃত হয় এখানে আমরা পাবো, যে ওয়ার্ডগুলোকে মডিফায়ার হিসেবে পাবো সেগুলো আমরা এখানে আগে আলোচনা করি। আমরা এখানে হচ্ছে মডিফায়ার হিসেবে পাবো অ্যাজিটিভকে, যেটাকে মডিফায়ারের ভাষায় এখানে বলা হবে প্রি মডিফাই দ্য নাউন। তাহলে অ্যাজিটিভের এই মডিফায়ার টপিকটাতে অ্যাজিটিভ না বলে এখানে বলা হবে হচ্ছে প্রি মডিফাই দ্য নাউন। এখানে পাবো হচ্ছে আমরা অ্যাডভার্বকে, যেটাকে এখানে বলা হবে হচ্ছে প্রি মডিফাই দ্য ভার্ব অথবা পোস্ট মডিফাই দ্য ভার্ব বলবে। তাহলে পোস্ট মডিফাই দ্য ভার্ব বললে আমরা অ্যাডভার্ব বুঝবো, প্রি মডিফাই দ্য নাউন বলবে আমরা অ্যাজিটিভ বুঝবো। এখানে আমরা ইনফিনিটিভ পাবো। ইনফিনিটিভ মানে কোনো ভার্বের পূর্বে হচ্ছে টু যুক্ত করা। তাহলে কোনো একটা ভার্বের পূর্বে টু যুক্ত করে যে অর্থ মিলিয়ে আমরা বাক্যটা ফিল আপ করবো, তখন সেটা ইনফিনিটিভ হবে। এখানে আমরা জানবো হচ্ছে পার্টিসিপল সম্পর্কে, অর্থাৎ পার্টিসিপলের ওয়ার্ডগুলো হচ্ছে এখানে আমরা পাবো। পার্টিসিপল মানে ভার্বের সাথে আইএনজি যুক্ত করা অথবা ভার্বের 3 নম্বর ফর্ম ব্যবহার করা। এখানে জিরান্ড পাবো আমরা, জিরান্ড মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত করা। ওকে, এবার আমরা এখানে 5-এ পাবো হচ্ছে ইন্টেন্সিফায়ার। ইন্টেন্সিফায়ার মানে হচ্ছে যে শব্দগুলা অতিরিক্ত মাত্রা বোঝায়, কোনো কিছু অতিরিক্ততা বোঝায় এমন শব্দগুলা। 6 নম্বর এখানে পাবো হচ্ছে আমরা ডেমোস্ট্রেটিভ। এই ডেমোস্ট্রেটিভ হচ্ছে এটা ডেমোস্ট্রেটিভ প্রোনাউনের একটা প্রকারভেদ। অর্থাৎ মানে 8 ধরনের প্রোনাউন আছে, সে 8 ধরনের প্রোনাউনের একটা হচ্ছে ডেমোস্ট্রেটিভ প্রোনাউন, যেটা এখানে আমরা মডিফায়ারের মধ্যে ব্যবহার পাবো। এখানে পাবো হচ্ছে আমরা কোয়ান্টিফায়ার মানে যে শব্দগুলো দ্বারা হচ্ছে সংখ্যা প্রকাশ করে, যেমন সাম, মেনি, এই জাতীয় ওয়ার্ডগুলো এখানে আমরা পাবো। এখানে আমরা পাবো হচ্ছে পসেসিভ প্রোনাউন। পসেসিভ প্রোনাউন মানে একটা প্রোনাউনের যে 3টা ফর্ম বা কেস হয়, সেই 3টা প্রোনাউনের হচ্ছে এখানে ফর্মগুলোকে আমরা পাবো, যেমন মাই, আওয়ার, ইউর, এগুলো হচ্ছে পসেসিভ ফর্ম, এগুলো আমরা এখানের মধ্যে পাবো। 9 নম্বরে পাবো হচ্ছে আমরা ডিটারমিনার। এটা হচ্ছে নির্দিষ্টতাবাচক শব্দ, যেটা 4 জাতীয় শব্দ হয়, যেগুলো আমরা বিস্তারিত সামনে জানতে পারবো। 10 নম্বরে পাবো হচ্ছে আমরা এখানে অ্যাপোজিটিভ মানে কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে হচ্ছে অতিরিক্ত তথ্য দেওয়া। এই টোটাল এখানে এই 10টা, এর বাহিরেও আরও কিছু প্রসঙ্গ আছে এখানে আসবে। আমরা এই 10টার কমনলি ব্যবহার পাবো বিদায় এই 10টাকে আগে হচ্ছে ভালো করে শেখার চেষ্টা করব। তাহলে এগুলাকে আমরা প্রাথমিকভাবে হচ্ছে হাইলাইটিং হিসেবে আমরা জানলাম। এবার আমরা বিস্তারিত একে একে এগুলো সম্পর্কে হচ্ছে জানার চেষ্টা করি। দেখো, আমি তোমাদেরকে প্রথমে বলছি হচ্ছে প্রি মডিফাই দ্য নাউন, এটা সবচেয়ে বেশি ব্যবহার এখানের মধ্যে পাইবা। আমি বলছি তোমাদের প্রি মডিফাই দ্য নাউন বললে কোথাও সেখানে অ্যাজিটিভ বসে। এখন অ্যাজিটিভ কি? অ্যাজিটিভ মানে হচ্ছে যে সকল শব্দ দ্বারা দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা এমনটা হচ্ছে প্রকাশ করে, সেই শব্দগুলোকে হচ্ছে অ্যাজিটিভ বলা হয়। তাহলে অ্যাজিটিভ মানে কি বলতো? যে সকল শব্দ দ্বারা দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা বোঝায়। এখন এই অ্যাজিটিভের সংজ্ঞা দিয়ে তো আসলে মডিফায়ার হবে না, এখানে ওয়ার্ড বসানোই হচ্ছে মেন উদ্দেশ্য। আমি তোমাদেরকে কমন ওয়ার্ডগুলো, যেগুলো অ্যাজিটিভ হিসাবে এই বাক্যের মধ্যে আমরা মানে
এর মধ্যে ব্যবহার করতে পারি, মডিফায়ারে ব্যবহার করতে পারি, সেই কমন ওয়ার্ডগুলো হচ্ছে এখানের মধ্যে দিয়ে দিছি। এগুলোকে তোমরা মুখস্থ করে নিবা। আমি শব্দের অর্থ সহকারে বলবো, যেগুলা মানে একটু ডিফিকাল্ট ওয়ার্ড হতে পারে সেগুলোর অর্থ সহকারে বলবো, তোমরা মুখস্থ করে ফেলবা। তাহলে কমন যে অ্যাডজেক্টিভগুলো এখানে ব্যবহৃত হয়, যেমন এখানে ইম্পর্টেন্ট হতে পারে, গুরুত্বপূর্ণ, গ্রেট বিখ্যাত, বড়, মহৎ এমনটা বোঝাতে ব্যবহৃত হয়, ডিফারেন্ট বিভিন্ন, ভেরিয়াস বিভিন্ন, বেস্ট সর্বোত্তম, রিয়েল প্রকৃত, ইনকিউরেবল, কিউরেবল মানে হচ্ছে নিরাময়যোগ্য, মানে সুস্থ করা যায় এমন, ইনকিউরেবল মানে হচ্ছে দুরারোগ্য, মানে যেটাকে সহজে সুস্থ করা যায় না, প্রপার মানে হচ্ছে সঠিক, ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক, এলিট অর্থ হচ্ছে সম্ভ্রান্ত, ইন্টেগ্রাল অবিচ্ছেদ্য, ইনএভিটেবল অপরিহার্য, রিভলিউশনারি বৈপ্লবিক, রিবেল বিদ্রোহী, ডিল এই শব্দটা ডিল আইডিয়াল হবে শব্দটা এখানের মধ্যে, আইডিয়াল অর্থ হচ্ছে মহৎ, মেইন প্রধান, তারপর হচ্ছে ক্লেভার চালাক, নিউ নতুন, নো এই শব্দগুলো কমনলি এখানের মধ্যে পাবা। এগুলার বাহিরেও ওয়ার্ড আছে, আমরা এগুলা দিয়ে বেশিরভাগ ব্যবহার করতে পারি। এখানে ফেমাস হতে পারে, গ্রেট হতে পারে, এই জাতীয় ওয়ার্ডগুলো এখানে হতে পারে। তাহলে প্রি মডিফাই দ্য নাউন বললে আমরা কি বসাবো? অ্যাজিটিভ বসাবো। আর অ্যাজিটিভের জন্য এই ওয়ার্ডগুলোকে মুখস্থ করে নাও, বারবার এগুলোকে হচ্ছে দেখো, বারবার এগুলোকে মনে রাখার চেষ্টা করো, তাহলে দেখবা যে তোমরা অ্যাজিটিভ হিসেবে কোথাও প্রি মডিফাই দ্য নাউন বললে সেগুলোর আনসার করতে পারবা। ওকে, এখন আমরা দেখব হচ্ছে এই বাংলা বাক্যে মডিফায়ার যখন ব্যবহার করি আমরা, তখন সেটা আমরা কিভাবে ইয়ে করি। আমি তোমাদের এই আলোচনার শুরুতে বলছিলাম যে কোথাও যদি প্রি মডিফাই দ্য নাউন বলে তাহলে সেটা অ্যাজিটিভ হয়। আর নর্মালি একটা বাক্যে অ্যাজিটিভ বের করা হচ্ছে কেমন দ্বারা প্রশ্ন করে। কি দ্বারা প্রশ্ন করে? কেমন দ্বারা। কাকে প্রশ্ন করব? নাউনকে প্রশ্ন করব। তারা নাউনকে কেমন দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাই, তাহলে বুঝবো যে সেটার মধ্যে যে ওয়ার্ডটা বসতেছে সেই ওয়ার্ডটাই প্রি মডিফাই দ্য নাউন, অর্থাৎ সেটা প্রি মডিফাইড হিসাবে অ্যাজিটিভ হিসাবে হচ্ছে বসবে বাক্যের মধ্যে। ওকে, যেমন আমরা কয়েকটা উদাহরণ এখানে দেখি বাক্য হিসেবে। বলছে ভিলেজ ডক্টর ইজ এ ভেরি, বলছে পার্সন, তাহলে এখানে প্রি মডিফাই দ্য নাউন বলছে। তাহলে প্রি মডিফাই দ্য নাউন মানে কি? অ্যাজিটিভ। আমরা বলছি এখানে হচ্ছে নাউনটাকে কেমন দ্বারা প্রশ্ন করা। তাহলে এই বাক্যে আমরা যদি এখানে কেমন দ্বারা প্রশ্ন করি হচ্ছে কাকে? এই পার্সনটাকে। তাহলে একজন ভিলেজ ডক্টর কেমন? তাহলে তিনি হচ্ছেন পরিচিত। একজন ভিলেজ ডক্টর কেমন? তিনি হচ্ছেন গুরুত্বপূর্ণ। একজন ভিলেজ ডক্টর কেমন? তিনি হচ্ছেন মানে বিখ্যাত, এমনটা আমরা বলতে পারি। তাহলে ভিলেজ ডক্টর, অথবা তিনি পরিচিত মুখ, এমনটা বলতে পারি। তাহলে আমরা এখানের মধ্যে এই ভিলেজ ডক্টর ইজ এ ভেরি, আমরা বলতে পারি হচ্ছে পরিচিত, ইংরেজি হতে পারে হচ্ছে ফ্যামিলিয়ার। তাহলে আমরা ফ্যামিলিয়ার আনসার লিখতে পারি এখানে, ফ্যামিলিয়ার। ওকে, অথবা আমরা বলতে পারি হচ্ছে তিনি হচ্ছে নোন, পরিচিত মানুষ। তাহলে এখানে হচ্ছে পরিচিত ইংরেজি কি হয়? নোন, এই ওয়ার্ডটা আমরা ব্যবহার করতে পারি। অথবা চাইলে এখানের মধ্যে গ্রেট বা ইম্পর্টেন্ট এমন ওয়ার্ডটা আমরা ব্যবহার করতে পারি। সেকেন্ড উদাহরণটা খেয়াল করো, বলা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ এ, বলছে পোয়েট। তাহলে তিনি কেমন পোয়েট? তিনি একজন বিখ্যাত পোয়েট। তাহলে বিখ্যাত ইংরেজি আমরা কি বলতে পারি? এখানে গ্রেট বলতে পারি, তারপর হচ্ছে ফেমাস বলতে পারি আমরা, ফেমাস। এমন যে কোনো ওয়ার্ড আমরা এখানের মধ্যে ব্যবহার করতে পারি। অর্থাৎ আমি তোমাদেরকে পূর্বে বলছি যে এগুলোর মধ্যে একাধিক আনসার হতে পারে। তাহলে এখানে হচ্ছে গ্রেট অথবা হচ্ছে ফেমাস, এই জাতীয় ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করতে পারি। সি নাম্বারটাতে দেখো ওয়ার্ডটা আছে হচ্ছে অ্যান, বলছে গার্ল ওয়ার্কড আউট দ্য সাম ইন এ ফিউ মিনিটস। তাহলে এই বাক্যের মধ্যে দেখো এখানে বলছে হচ্ছে প্রি মডিফাই দ্য নাউন। তাহলে প্রি মডিফাই দ্য নাউন বলে কি দিয়ে প্রশ্ন করি আমরা? কেমন দিয়ে প্রশ্ন করি। তাহলে আমরা কেমন দিয়ে প্রশ্ন করবো এখন? গার্লটা কেমন? সে হতে পারে হচ্ছে বুদ্ধিমান। তাহলে বুদ্ধিমান ইংরেজি কি? ব্রিলিয়ান্ট হতে পারে। কিন্তু এখানে একটা ব্যাপার খেয়াল করো, এই যে একটা এন শব্দ ব্যবহার করা হয়েছে। তাহলে এন দ্বারা বোঝাচ্ছে যে এরপরের ওয়ার্ডটাকে আমরা অবশ্যই যা নিব সেটার স্টার্টিংটা, শুরুটা হবে হচ্ছে ভাওয়েল দ্বারা। তাহলে আমরা যদি ব্রিলিয়ান্ট নিই, তাহলে ব্রিলিয়ান্ট ওয়ার্ডটার স্টার্টিংটা হচ্ছে কিন্তু কনসোনেন্ট দ্বারা। তাই আমরা এখানের মধ্যে ব্রিলিয়ান্ট হিসেবে মানে ব্রিলিয়ান্ট ওয়ার্ডটাকে ব্যবহার না করে ইন্টেলিজেন্ট ওয়ার্ডটা নিলে হচ্ছে আনসারটা হয়ে যায়। তাহলে এখানে আমরা ইন্টেলিজেন্ট ওয়ার্ডটাকে ব্যবহার করতে পারি, ইন্টেলিজেন্ট। তাহলে এইভাবে করে হচ্ছে আমরা একটা নঙে একাধিক আনসার এই জায়গার মধ্যে হতে পারে, এটা তোমরা মনে রাখবা এখানে। ওকে, পরে সেকেন্ডটাতে আসো। দেখো আমরা বলছি কোথাও পোস্ট মডিফাইড যদি ভার্ব হয়, পূর্বে আলোচনাতে বলছি পোস্ট মডিফাই দ্য ভার্ব হলে সেটা অ্যাডভার্ব হয়। কি হয় বলো তো? অ্যাডভার্ব। তাহলে পোস্ট মডিফাই দ্য ভার্ব বললে কি হয়? অ্যাডভার্ব হয়। এবার অ্যাডভার্ব মানে কি? যে সকল শব্দ দ্বারা হয়তো স্থান বোঝাবে, অথবা সময় বোঝাবে, অথবা শব্দের শেষে নর্মালি এলওয়াই থাকে, যেটাকে আমরা ধরো অবস্থা বলতে পারি। তো কোথাও যদি হচ্ছে স্থান, সময় অথবা কাজের ধরন বোঝায়, স্থান না, স্থান, সময় অথবা কাজের ধরন বোঝালে অ্যাডভার্ব হয়। তো শব্দ দ্বারা হচ্ছে আমরা যদি এলওয়াই থাকে, নর্মালি এই শব্দগুলো হচ্ছে অ্যাজিটিভ না অ্যাডভার্ব হয়ে থাকে। এই অ্যাডভার্বের ওয়ার্ডগুলো এবার আমরা একটু কমন যেগুলো ব্যবহৃত হয় সেগুলো একটা লিস্ট দিয়ে দিচ্ছি, এই লিস্টটা তোমরা মনে রাখবা।
দেখবা যে এগুলা থেকে ব্যবহার করলে অধিকাংশগুলাই ব্যবহার করতে পারবা। যেমন এখানে দেখো ওয়ার্ড আছে হচ্ছে হাইলি, অর্থ হচ্ছে ব্যাপকভাবে। এই হাইলি ওয়ার্ডটার প্রচুর ব্যবহার এখানে, এটা মনে রাখতে পারলে দেখবা যে অনেকগুলোর আনসারে সহজ হয়। গ্রেটলি হতে পারে এখানে আনসার, লার্জলি হতে পারে ব্যাপকভাবে, ইউজুয়ালি সাধারণত হতে পারে, নাওয়াডেজ হতে পারে বর্তমানে, সিরিয়াসলি অর্থ হচ্ছে মানে গুরুত্বের সাথে, ইনডিসক্রিমিনেটলি অর্থ হচ্ছে নির্বিচারে, উচ্চারণটা করা আবার আমার সাথে, ইনডিসক্রিমিনেটলি অর্থ হচ্ছে নির্বিচারে, ওয়েল অর্থ হচ্ছে ভালোভাবে। মনে রাখবা গুড শব্দটা হচ্ছে অ্যাজিটিভ, কিন্তু ওয়েল শব্দটা হচ্ছে অ্যাডভার্ব। প্রপারলি হতে পারে, তারপর হচ্ছে অ্যাডিকুয়াটলি অর্থ পর্যাপ্তভাবে, এটা হতে পারে। হার্ডলি অর্থ হচ্ছে খুব সামান্য পরিমাণে। আমরা এই ওয়ার্ডটাকে যারা 9-10 ট্যাগ কোয়েশ্চেন করছে এরা জানো, হার্ডলি ওয়ার্ডটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড হিসাবে ব্যবহৃত হয়। এই নেগেটিভ ওয়ার্ড অর্থাৎ এখানের মধ্যে এটা কঠোরভাবে অর্থ না হয়, এটা কম পরিমাণে অর্থে ব্যবহৃত হবে, এটা একটা নেগেটিভ ওয়ার্ড। কেয়ারলেসলি অর্থ যত্নহীনভাবে, ইনডিফারেন্টলি অর্থ হচ্ছে উদাসীনভাবে। আমরা অনেকে মনে করি ডিফারেন্ট অর্থ বিভিন্ন, তাহলে ইনডিফারেন্ট অর্থ হচ্ছে একইভাবে, এমনটা হতে পারে, কিন্তু এটা একটা আলাদা ওয়ার্ড। ইনডিফারেন্টলি অর্থ হচ্ছে উদাসীনভাবে। র্যাকলেসলি অর্থ হচ্ছে বেপরোয়াভাবে। ভেরি এটা হচ্ছে মাত্রা বোঝাতে ব্যবহৃত হয়, খুবই পরিমাণে। ইকুয়ালি অর্থ হচ্ছে সমানভাবে। তারপর দেখো আসছে হচ্ছে অকেশনালি অর্থ হচ্ছে মাঝে মাঝে, ইনস্ট্যান্টলি অর্থ হচ্ছে তাৎক্ষণিকভাবে, ইফেক্টিভলি অর্থ হচ্ছে কার্যকরভাবে, হিউজলি অর্থ ব্যাপকভাবে, রিলেন্টলেসলি অর্থ হচ্ছে অনবরত একটানা কন্টিনিউয়াসলি কোনো কাজ করাকে হচ্ছে রিলেন্টলেসলি বলা হয়, সাকসেসফুলি অর্থ সফলতার সাথে, টায়ারলেসলি অর্থ ক্লান্তিহীনভাবে, অলওয়েজ সর্বদা, হার্ড কঠিন, এনরমাসলি অর্থ প্রচুর পরিমাণে, রেগুলারলি নিয়মিত, অ্যাটেন্টিভলি মনোযোগের সাথে, সিরিয়াসলি এটা পূর্বে ছিল, এক্সট্রিমলি অর্থ হচ্ছে ব্যাপক হারে বা চরমভাবে, ওয়ার্ল্ড ওয়াইড অর্থ হচ্ছে বিশ্বব্যাপী, তারপর হচ্ছে থটলেসলি অর্থ হচ্ছে চিন্তা ভাবনাহীনভাবে, ওয়াইডলি অর্থ ব্যাপকভাবে, গ্রেটলি ব্যাপকভাবে, সিস্টেমেটিক্যালি নিয়মতান্ত্রিকভাবে, রেগুলারলি নিয়মিত, ডেইলি দৈনিক, আনডাউটেডলি অর্থ হচ্ছে নিঃসন্দেহে, মেইনলি প্রধানত, র্যাপিডলি অর্থ হচ্ছে দ্রুত গতিতে। এই যে যতগুলো ওয়ার্ড দিচ্ছে এগুলার ব্যবহার স্টার্টিংয়ে যেগুলো দিচ্ছে এগুলার ব্যবহারের মানে ব্যবহার সবচেয়ে বেশি, শেষের যেগুলো এগুলোর ব্যবহার একটু কম। তোমরা এখান থেকে যে ওয়ার্ডের অর্থ জানো না, আমি ওয়ার্ড বলে দিচ্ছি যে এখান থেকে হচ্ছে লিখে ফেলবা। অর্থাৎ এই ওয়ার্ডগুলোকে মাথায় সেট রাখতে পারলে দেখবা যে হচ্ছে পোস্ট মডিফাই দ্য ভার্ব বললে তখন আমরা এই ওয়ার্ডগুলো থেকে ব্যবহার করব, আনসার মিলে যাবে। তো ওয়ার্ড দিয়ে তোমরা শিখে ফেলতে পারবা। অনেকগুলো ওয়ার্ড না এখানে পড়তে পড়তে দেখবা যে এই ওয়ার্ডগুলো মাথায় সেট হয়ে গেছে। ওকে, এবার আসি বাংলা বাক্যে আমরা কিভাবে বের করব হচ্ছে পোস্ট মডিফাই দ্য ভার্ব। যারা বাংলা বুঝতে পারো এরা এটাকে সহজে বুঝতে পারবা। কোথাও যদি বাংলা বাক্যে আমরা কোনো ভার্বকে কখন অথবা হচ্ছে কোথায় অথবা হচ্ছে কীভাবে দ্বারা প্রশ্ন করি, কি বলছি বলতো, কখন, কোথায়, কিভাবে, এটার দ্বারা যদি প্রশ্ন করি তাহলে প্রশ্নের উত্তরে যা আসবে সেটাকে বলবো আমরা পোস্ট মডিফাই দ্য ভার্ব। অর্থাৎ সেখানে প্রশ্নের উত্তরে যা লিখবা সেটাই হয়ে যাবে হচ্ছে তোমার মডিফায়ার, অর্থাৎ এটার আনসারটা হয়ে যাবে তোমার। তাহলে আমাদের মনে রাখতে হবে বাংলা বাক্যে আমরা কখন, কোথায়, কিভাবে দ্বারা প্রশ্ন করলে কি পাই, হচ্ছে পোস্ট মডিফাই দ্য ভার্ব পাই। ওকে, তাহলে তোমরা উপরের ওয়ার্ডগুলোকে মনে রাখো, মুখস্থ রাখো। আর হচ্ছে কখন দ্বারা যদি অর্থ বুঝতে পারো তাহলে কখন, কোথায়, কিভাবে এটা দ্বারা প্রশ্ন করো, তাহলে দেখবা যে হচ্ছে পোস্ট মডিফাই দ্য ভার্বের আনসারটা করে ফেলতে পারবা। এবার আমরা উদাহরণ দেখার চেষ্টা করি এখানের মধ্যে। যখন উদাহরণ হিসাবে আসছে এখানে প্রথমটা হি গেটস আপ, সে হচ্ছে সজাগ হয়, পোস্ট মডিফাই দ্য ভার্ব বলছে, তাহলে আমরা কি বসাবো, একটা অ্যাডভার্ব বসাবো। এখানে আছে সো দ্যাট হি ক্যান গেট ইনাফ টাইম টু স্টাডি, তাহলে সে সকালে সে তা মানে ঘুম থেকে উঠে অথবা গেটস আপ সজাগ হয়। তাহলে কখন সজাগ হয় যদি আমরা এটা প্রশ্ন করি, তাহলে সে সকালে সজাগ হয়। তাহলে সকালে ইংরেজি কি হতে পারে, ডন হতে পারে, DAWN ডন অর্থ সকাল। মর্নিং হতে পারে। এখানে মনে রাখবা কোথাও যদি শুধু পোস্ট মডিফাই দ্য ভার্ব থাকে তাহলে একটাই ওয়ার্ড দিতে হবে। যদি পোস্ট মডিফাই দ্য ভার্ব ধরো ফ্রেজ যদি বলে কোথাও ফ্রেজ, তাহলে সেখানে একাধিক শব্দ ব্যবহার করার সুযোগ আছে। তাহলে আমরা এখানের মধ্যে হি গেটস আপ, আমরা এখানে হচ্ছে আর্লি শব্দটাকে ব্যবহার করলে আনসার মিলে যাবে। তাহলে আমরা আর্লি ওয়ার্ডটাকে এখানে দিব যেটা সময় বোঝাচ্ছে। 2 নম্বর উদাহরণে খেয়াল করো, বলছে সুমন পোস্ট মডিফাই দ্য ভার্ব ওয়েকস আপ অ্যাট 6 o'clock, তাহলে সুমন কখন উঠে, সেটা হচ্ছে সে 6টা বাজে উঠে। ওকে, কিন্তু আরেকটা তো পোস্ট মডিফাই দ্য ভার্ব আমাদেরকে ব্যবহার করতে বলছে এখানে, তাহলে আমরা আরেকটা সময় এখানে মেনশন করতে পারি, অথবা হচ্ছে একটা কাজের ধরন বোঝায় এমন কিছু বলতে পারি যে সুমন হচ্ছে কিভাবে উঠে, কখন উঠে, তারপরে হচ্ছে কোন সময় উঠে। এগুলাকে যদি আমরা প্রশ্ন করি তাহলে সুমন সাধারণত উঠে, এই কথাটা আমরা বলতে পারি। তাহলে সাধারণত ইংরেজি কি আমরা জানি হচ্ছে সাধারণত ইংরেজি হচ্ছে ইউজুয়ালি হয়, জেনারেলি হয়, তাহলে এখানে আমরা ইউজুয়ালি ওয়ার্ডটাকে ব্যবহার করতে পারি। তাহলে শব্দটা হবে কি ইউজুয়ালি। ওকে, তাহলে সুমন ইউজুয়ালি ওয়েকস আপ, সুমন সাধারণত ঘুম থেকে উঠে অ্যাট 6 o'clock। সি নংটা খেয়াল করা বলা হচ্ছে ভিলেজ ডক্টর পোস্ট মডিফাই দ্য ভার্ব বলছে সিটস ইন এ স্মল ডিসপেন্সারি, তাহলে
একজন ভিলেজ ডক্টর হচ্ছে কখন বসে, কোথায় উত্তর আসে যে উনি একটা স্মল ডিসপেন্সারিতে বসে। তাহলে আমরা এখানে বলতে পারি একজন ভিলেজ ডক্টর সাধারণত হচ্ছে বসেন একটা ছোট ডিসপেন্সারিতে। তাহলে সাধারণত অর্থে আবারও ইউজুয়ালি ব্যবহার করা যায়, তাহলে এখানে ইউজুয়ালি ওয়ার্ডটা ব্যবহার করবো আমরা। ডি নংটা খেয়াল করো, ডি নংটা আচ্ছা ডি নংটা এখানে ভুল আসছে, এটা আর আপাতত আমরা প্র্যাকটিস করার দরকার নেই, আমরা পরের নংটাতে হচ্ছে যাচ্ছি। পরে 3 নম্বরে আমরা জানি হচ্ছে ইউজ অ্যান ইনফিনিটিভ, অর্থাৎ ইনফিনিটিভ ব্যবহার করতে বলছে এখানে। কোথাও যদি দেখো যে গ্যাপের মধ্যে লেখা আছে হচ্ছে ইউজ অ্যান ইনফিনিটিভ, তাহলে আমরা সেখানে অর্থের জন্য হচ্ছে একটা ভার্ব বসাবো, আর সেই ভার্বটার পূর্বে হচ্ছে টু যুক্ত করব। তাহলে কি করব বলো তো আবার, সেটা হচ্ছে ইনফিনিটিভ বললে আমরা একটা ভার্ব বসাবো অর্থের উপর নির্ভর করে, আর সেখানে সেই ভার্বটার পূর্বে টু যুক্ত করবো, অর্থাৎ টু যুক্ত ভার্বকে ইনফিনিটিভ ভার্ব বলা হয়। তাহলে আবার বলো তো, টু যুক্ত ভার্বকে ইনফিনিটিভ বলা হয়। এবার আমি যে 3টা পড়ছি এগুলোকে আবার আমার সাথে বলো। প্রি মডিফাই দ্য নাউন বললে কি হয়, অ্যাডজেক্টিভ হয়। পোস্ট মডিফাই দ্য ভার্ব বললে কি হয়, অ্যাডভার্ব হয়। ইউজ অ্যান ইনফিনিটিভ বললে কি হয়, সেটা হচ্ছে টু যুক্ত ভার্ব হয়। তাহলে টু যুক্ত ভার্বের আমরা কয়েকটা কমন ভার্ব এখানে নিয়ে আসছি উদাহরণ হিসাবে। যেমন দেখে এখানে আসা হচ্ছে উদাহরণ হিসাবে টু এনকারেজ আছে, এই যে এনকারেজ শব্দটার পূর্বে আমরা টু ব্যবহার করলাম। তারপর হচ্ছে এক্সপ্রেস শব্দটার পূর্বে আমরা টু ব্যবহার করলাম। শেয়ার একটা ভার্ব আছে, সেটার পূর্বে টু ব্যবহার করলাম। গ্যাদার অর্থ জমা হওয়া, এটার পূর্বে টু ব্যবহার করলাম। ফলো ভার্বের পূর্বে টু ব্যবহার করলাম। প্রোটেক্ট অর্থ হচ্ছে রক্ষা করা, এটার পূর্বে টু ব্যবহার করলাম। ট্রিট অর্থ হচ্ছে চিকিৎসা দেওয়া, এটার পূর্বে টু ব্যবহার করলাম। ইরাডিকেট অর্থ হচ্ছে দূর করা, এটার পূর্বে আমরা টু ব্যবহার করলাম। রিমুভ, টু রিমুভ বললাম, টু প্রিভেন্ট বললাম, টু টেক বললাম, টু কাম বললাম। এখানে যতগুলা ভার্ব আছে সবগুলা ভার্বই হচ্ছে এক একটা ইনফিনিটিভ ভার্ব। তো ভার্বগুলা মনে রাখো, ইনফিনিটিভ বললেই হচ্ছে আমরা এটাকে ব্যবহার করব। ওকে, এবার আমরা উদাহরণ দেখার চেষ্টা করি এটার। দেখো এখানে প্রথম উদাহরণটা আছে হচ্ছে এমন, দে লেফট ফর টাউন্স, দে লেফট ফর টাউন্স, তারা হচ্ছে শহরের উদ্দেশ্যে ত্যাগ করেছে। এখানে লিভের 2 নম্বর ফর্ম আসতে হচ্ছে লেফট, মানে শহরের উদ্দেশ্যে তারা বের হয়েছে। মানি, তাহলে শহরের জন্য তারা বের হয়েছে কি করতে, টাকাকে উপার্জন করার জন্য। এখন বলো তো আয় করা বা উপার্জন করা ইংরেজি কি, আমরা জানি হচ্ছে আর্ন, EARN, আর্ন। তাহলে আর্ন ভার্বটার পূর্বে হচ্ছে আমরা কি যুক্ত করব, EARN। তাহলে আর্ন ভার্বটার পূর্বে আমরা কি যুক্ত করব, সেটা হচ্ছে টু যুক্ত করব। তাহলে আনসারটা হবে হচ্ছে টু আর্ন, তাহলে এখানে লিখবো হচ্ছে টু আর্ন। এবার দেখো এখানে 2 নম্বর বাক্যে আমরা যদি খেয়াল করি, তাহলে 2 নম্বর বাক্যটা আছে হচ্ছে এমন, হি ইনভাইটেড অল দ্য ফক্সেস। তাহলে হি ইনভাইটেড, সে আমন্ত্রণ জানায়, অল দ্য ফক্সেস, সকল শিয়ালকে। ওই যে আমরা শিয়ালের একটা গল্প জানি, লেস কাটা শিয়ালের, ওইখানের মধ্যে এই শিয়ালটা হচ্ছে প্রথম শিয়ালটা যার লেস কাটা গেছে, সে সকল শিয়ালকে হচ্ছে ডাকছে কি করতে, টু এ মিটিং, তাহলে একটা মিটিংয়ে জয়েন করতে, যোগদান করতে, অংশগ্রহণ করতে। তাহলে অংশগ্রহণ করা বা যোগদান করা ইংরেজিকে আমরা বলছি হচ্ছে জয়েন। তাহলে জয়েন ভার্বটা নিব আমরা, জয়েন ভার্বের পূর্বে আমরা কি যুক্ত করব, টু যুক্ত করব। তাহলে আমরা আনসারটা লিখবো হচ্ছে এখানে টু জয়েন। পরেরটা দেখা বলছে ফাতিমা ওয়াজ সারপ্রাইজড, মানে ফাতিমা আশ্চর্য হয়েছে। ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ, দেখো এখানে একটা ফ্রেজ বলছে, এবার মনোযোগ দিয়ে শুনো তোমরা। সেটা হচ্ছে ফ্রেজ বললে সেখানে একাধিক শব্দ দিতে হয়, অর্থাৎ টু যুক্ত ভার্বটাও আমরা ব্যবহার করব, টু যুক্ত ভার্বটা আমরা ব্যবহার করব, পাশাপাশি হচ্ছে আমরা সেখানের মধ্যে টু যুক্ত ভার্বটা ব্যবহার করব, পাশাপাশি আমরা সেখানে একাধিক ওয়ার্ড সাথে যুক্ত করব। যেমন ফাতিমা ওয়াজ সারপ্রাইজড, তাহলে হচ্ছে ফাতিমা আশ্চর্য হয়েছে। কি করে সে আশ্চর্য হয়েছে, দেখে কোনো কিছু। তাহলে দেখা ইংরেজি কি, সেটা হচ্ছে সি। তাহলে আমরা সি একটা ভার্ব ব্যবহার করলাম, সি। সি ভার্বের পূর্বে আমরা কি বসাবো, টু বসাবো, তাহলে টু সি। এখন টু সি দিলে শুধুমাত্র এটা ইনফিনিটিভ হলো, কিন্তু যেহেতু আমাদেরকে চাওয়া হয়েছে হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ, তাহলে আমরা টু সি ইট অথবা হচ্ছে টু সি হিম, এই কোনো জাতীয় একটা মানে অর্থ মিলে যে এমন কোনো একটা ওয়ার্ড এখানের মধ্যে বসিয়ে একাধিক ওয়ার্ড করে দিব, যেন এটা ফ্রেজ হয়ে যায়। তাহলে ফ্রেজ মানে কি, শব্দগুচ্ছ, যেখানে আমরা ইনফিনিটিভ ব্যবহার করব প্লাস হচ্ছে একাধিক ওয়ার্ড ব্যবহার করবো। তাহলে আনসারটা লিখবো হচ্ছে আমরা টু জয়েন ইট এখানে। ওকে, এবার দেখো 4 নংটাতে যাচ্ছি আমরা। এখানে 4 নংটাতে বলা হয়েছে ইউজ এ প্রেজেন্ট পার্টিসিপল অর পাস্ট পার্টিসিপল। কোথাও যদি দেখো যে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল বলে, তখন সেই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বললে ভার্বের সাথে আইএনজি যুক্ত করি। মনে রাখতে হবে এখানে যে শুধু পার্টিসিপল বললেও কিন্তু ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, কিন্তু কোথাও যদি বলা যায় যে পাস্ট পার্টিসিপল, তখন সেই ক্ষেত্রে আমরা ভার্বের 3 নম্বর ফর্ম ব্যবহার করি। অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল বললে আমরা ভার্বের সাথে আইএনজি দিব, অথবা পার্টিসিপল বললে ভার্বের সাথে আইএনজি দিব। আর পাস্ট পার্টিসিপল যদি বলা হয় তখন ভার্বের আমরা 3 নম্বর ফর্ম ব্যবহার করব। যেমন আমরা নিচে কিছু উদাহরণ দেখার চেষ্টা করি যেখানে প্রেজেন্ট এবং পাস্ট পার্টিসিপলটা ব্যবহার করা হয়েছে এমন। যেমন এখানে দেখো কিছু প্রেজেন্ট পার্টিসিপল আমরা এখানে উল্লেখ করছি যেগুলো আমরা কমনলি ব্যবহার করতে পারি। যেমন মেক ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে কি মেকিং,
এঙ্গেজ ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল অথবা পার্টিসিপল হচ্ছে কি এঙ্গেজিং। বিহেভ ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল হবে কি বিহেভিং। হ্যাভ ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে কি হ্যাভিং। টেক ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে টেকিং। থিঙ্ক ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে কি থিঙ্কিং। তারপরে কিছু পাস্ট পার্টিসিপল যদি দেখি, পাস্ট পার্টিসিপল মানে কি ভার্বের 3 নম্বর ফর্ম, যেমন অ্যাকোয়ার, এটার 3 নম্বর ফর্ম হচ্ছে কি অ্যাকোয়ার্ড। বিহেভ 3 নম্বর ফর্ম হচ্ছে বিহেভড। এঙ্গেজ 3 নম্বর ফর্ম হচ্ছে এঙ্গেজড। টেক 3 নম্বর ফর্ম হচ্ছে টেকেন। মেড 3 নম্বর ফর্ম হচ্ছে মেক 3 নম্বর ফর্ম হচ্ছে মেড। লিভ এটা 3 নম্বর ফর্ম হচ্ছে লিভড। এভাবে করে হচ্ছে আমরা এই ভার্বগুলো দিয়ে প্রেজেন্ট অথবা পাস্ট পার্টিসিপল হচ্ছে ব্যবহার করতে পারি বাক্যের অর্থে মিলানোর জন্য। তাহলে আমরা কোথাও প্রেজেন্ট পার্টিসিপল দেখলে ভার্বের সাথে আইএনজি দিব, পাস্ট পার্টিসিপল দেখলে কি দিব, ভার্বের 3 নম্বর ফর্ম দিব। ওকে, এখন আমরা এই প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল ব্যবহারের কিছু উদাহরণ খেয়াল করি। এখানে দেখো প্রথম সেন্টেন্সটাতে বলা হয়েছে দ্য বয় গট ইনটু, ইউজ এ প্রেজেন্ট পার্টিসিপল দ্য ট্রেন। তাহলে এই ছেলেটা হচ্ছে ট্রেনে প্রবেশ করলো, উঠলো। তাহলে কিভাবে সে উঠছে? সে হচ্ছে দৌড়ে দৌড়ে উঠতে পারে, সে হেঁটে হেঁটে উঠতে পারে, সে কথা বলতে বলতে উঠতে পারে। তাহলে বাক্যের সিচুয়েশন অনুযায়ী অর্থাৎ প্যাসেজটা খেয়াল করে, এখানে তো আমি তো একটা লাইন নিয়ে আসছি, তো এটা আসলে একটা প্যাসেজ থেকে লাইন নেওয়া। তো তোমরা প্যাসেজ পড়লেই বুঝবে এই ছেলেটার হচ্ছে এখানে কার্যক্রমটা কেমন ছিল। তাহলে সেটার আলোকে তোমরা এখানের মধ্যে ফ্রেজ ব্যবহার করবে। তো এখানে আমরা যদি ব্যবহার করি তাহলে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করতে বলছে, তাহলে এই ছেলেটা কেমন করে উঠছে, সেটা হচ্ছে দৌড়ে দৌড়ে উঠছে। তাহলে দৌড়ানো ইংরেজি কি রান, আমরা এই রান ভার্বটা ব্যবহার করব। এখন আমরা জানি হচ্ছে এখানে প্রেজেন্ট পার্টিসিপল বলে ভার্বের সাথে আইএনজি হয়, তাহলে রানিং ভার্বের সাথে আমরা আইএনজি দিলে কি হয়ে যাবে, রানিং আইএনজি যুক্ত হয়ে যাবে, তাহলে শব্দটা হচ্ছে রানিং। বি নাম্বারটাতে খেয়াল করা বলছে হি নোটিসড এ পার্টিসিপল বার্ড ইন দ্য স্কাই, সে পাখি একটা দেখলো। তাহলে পাখিটা কেমন ছিল, এটার প্রশ্ন অবশ্য কেমন দিয়ে উত্তর করলে সবসময় হবে না, কিন্তু আমরা এটা যেহেতু প্রেজেন্ট পার্টিসিপল বলছে, তাহলে আমরা প্রেজেন্ট পার্টিসিপল মানেও কিন্তু এক ধরনের অ্যাজেক্টিভ, মনে রেখো। এখানে আমরা কেমন দিয়ে প্রশ্ন করলেও মোটামুটি উত্তর পেয়ে যাব। তাহলে এই পাখিটা কেমন, মানে কেমন পাখি সে দেখছিল, সেটা হচ্ছে একটা উড়ন্ত পাখিকে। এখন উড়ন্ত ইংরেজি কি আছে, ফ্লাই। তাহলে আমরা আনসার লিখতে এখানের মধ্যে কি লিখবো, ফ্লাইং লিখবো, FLYING। সি নাম্বারটা যদি খেয়াল করো, দেখো সি নাম্বারে বলছি ইউজ পাস্ট পার্টিসিপল, এয়ার ইজ হার্মফুল ফর হেলথ। তাহলে এখন এখানের মধ্যে পাস্ট পার্টিসিপল বলছে, তাহলে পাস্ট পার্টিসিপল মানে কি ভার্বের 3 নম্বর ফর্ম দেওয়া। তাহলে কোন ধরনের বাতাস হচ্ছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর? আমরা জানি দূষিত বাতাস হচ্ছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এখন দূষিত ইংরেজি কি, আমরা জানি পলিউট। তাহলে পলিউট শব্দটা তুমি 3 নম্বর ফর্ম দাও, তাহলে কি হয়ে যাবে, পলিউটেড। তাহলে আনসারটা হবে হচ্ছে পলিউটেড। এবার ডি নংটা খেয়াল করো, ডি নংটাতে বলা হয়েছে ইউজ এ পার্টিসিপল, ডগ সেলডম বাইটস। এটা একটা প্রবাদ বাক্য আছে যে হচ্ছে যে মানে গেউ গেউ করা কুকুর কমই কামড়ায়। তাহলে এখন গেউ গেউ করা আমাদের ইংরেজি লাগবে, গেউ গেউ করা ইংরেজি কি হচ্ছে, বার্ক। তাহলে বার্ক ভার্বের সাথে হচ্ছে আমরা আইএনজি দিব, তাহলে আমরা লিখবো হচ্ছে বার্কিং, BARKING, বার্কিং। এবার হচ্ছে ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার। কোথাও যদি দেখো যে বক্সের মধ্যে হচ্ছে ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার লেখা আছে গ্যাপের মধ্যে, তাহলে তোমরা বুঝবা তীব্রতা বোঝায় এমন কোনো শব্দ ব্যবহার করা হবে। এখানে একটা সহজ বিষয় আছে, এইটাতে খেয়াল রেখো, কোথাও ইন্টেন্সিফায়ার বললে এখানে একদম 90% ক্ষেত্রে হচ্ছে তোমার ভেরি হয়। তাহলে একদম 90% ক্ষেত্রে তোমার ভেরি হবে, এটাকে মনে রেখো। মাঝে মাঝে, একদম মাঝে মাঝে কিছু ক্ষেত্রে তুমি চাইলে হচ্ছে রিয়েলি, এক্সট্রিমলি, গ্রেটলি, অ্যাবসলিউটলি, কমপ্লিটলি, হাইলি, টু, কোয়াইট এই জাতীয় ওয়ার্ড ব্যবহার করতে পারো, অথবা সো ব্যবহার করতে পারো কোথাও কোথাও। তাহলে সেই জায়গায় আমরা এটাকে মোটামুটি সহজে মনে রেখো, ইন্টেন্সিফায়ার মানে তীব্রতার সূচক শব্দ, যেগুলো হচ্ছে অনেক বেশি পরিমাণে বোঝায়। আর ইন্টেন্সিফায়ার বললে হচ্ছে ভেরি বসে, কি বসে বলো তো, ভেরি বসে। এবার আসো হচ্ছে 6 নম্বরে আমাদের এই, এবার আসো হচ্ছে প্র্যাকটিসে। এটার প্র্যাকটিসে আমরা দেখতে পাই, দেখো প্রথম বাক্যটা আছে হচ্ছে রাজা ইজ, ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার বলছে। তাহলে আমরা দেখো রাজা ইজ, আমরা ইন্টেন্সিফায়ার বললে হচ্ছে ভেরি বসে বলছি, তাহলে এখানে ভেরি বসা দেখো অর্থ মিলে গেছে, তাহলে লিখে হচ্ছে রাজা ইজ ভেরি জেন্টেল। ওকে, 2 নম্বরটা দেখো বলছে শি ফেল্ট, ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার। তাহলে তুমি এখানের মধ্যে চাইলে হচ্ছে ভেরি ব্যবহার করে দেখো, দেখো বাংলা অর্থ মিলে গেছে, মানে ইংরেজি সেন্টেন্সটাও মিলে গেছে। তাহলে লিখে হচ্ছে শি ফেল্ট ভেরি উইক, তাহলে এখানে ভেরি ব্যবহার করো, অথবা এখানে চাইলে হচ্ছে তুমি সো ব্যবহার করতে পারো, তাহলে এখানে বলতে পারো হচ্ছে সো। তাহলে হচ্ছে শি ফেল, সে অনুভব করলো হচ্ছে সো উইক, খুবই হচ্ছে অসুস্থতা। সি নাম্বারটাতে যদি খেয়াল করো, দেখো সি নাম্বারটাতে আসছে হচ্ছে সুমন ওয়াজ বর্ন ইন এ, ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার, এডুকেটেড ফ্যামিলি। এখন যদি এখানে যদি তুমি ভেরি ওয়ার্ডটা ব্যবহার করো, তাহলে দেখো বাক্যটা এমন হচ্ছে সুমন ওয়াজ বর্ন ইন এ ভেরি এডুকেটেড ফ্যামিলি। মনে রাখবা এই ভেরি শব্দটা কখনো কখনো আবার না বোধকও হয়ে যায়, যেমন এখানে ভেরি মানে না বোধক বলতে খারাপ কোনো কিছু নির্দেশ করে এমনটা বোঝায়। যেমন এখানে ভেরি এডুকেটেড ফ্যামিলি বললে বোঝাবো হচ্ছে মানে তথাকথিত কোনো পরিবার, যে পরিবারটা সম্ভ্রান্ত না, ভালো না,
এমন কোনো পরিবারকে বোঝাবে। তাই এখানে ভেরি ওয়ার্ডটা দিলে অর্থ মিলবে না। তাহলে আমরা এখানে চাইলে হচ্ছে হাইলি ওয়ার্ডটাকে ব্যবহার করতে পারি। তাহলে এখানে লিখবো হচ্ছে হাইলি। তাহলে ওয়ার্ডটা হবে হচ্ছে সুমন ওয়াজ বর্ন ইন এ হাইলি এডুকেটেড ফ্যামিলি। ডি নাম্বারটা দেখাবো হচ্ছে শি লিভস ইন এ, তাহলে এখানে ডেকোরেটেড হাউস। তাহলে আমরা এখানের মধ্যে শি লিভস, সে বসবাস করে, ইন এ ভেরি ডেকোরেটেড হাউস বললে বেশ সুন্দর শোনায় না? ভেরি দিলেও মোটামুটি মিলে যাবে, কিন্তু আমরা ভেরি ব্যবহার না করে যদি আমরা দিই এখানের মধ্যে নাইসলি ডেকোরেটেড হাউস, তাহলে নাইসলি ওয়ার্ডটাকে যদি ব্যবহার করি তাহলে দেখো অর্থ মিলেছে। তাহলে এইভাবে করে হচ্ছে কোথাও যদি ইন্টেন্সিফায়ার পাই তখন আমরা ভেরি অধিকাংশ সময় ব্যবহৃত হবে, মাঝে মাঝে হচ্ছে অন্যান্য ওয়ার্ডও ব্যবহার হতে পারে। তোমরা প্র্যাকটিসের মধ্যে গেলেই সেগুলো হচ্ছে খুঁজে পেবে। তাহলে আমরা এই পর্যন্ত কয়টা জিনিস জানলাম? 5টা। এক, প্রি মডিফাই দ্য নাউন বললে হচ্ছে অ্যাডজেক্টিভ বসে, পোস্ট মডিফাই দ্য ভার্ব বললে হচ্ছে অ্যাডভার্ব বসে। তারপর কোথাও যদি হচ্ছে ইনফিনিটিভ বলে তখন সেই ক্ষেত্রে আমরা টু যুক্ত ভার্ব ব্যবহার করি। কোথাও যদি বলে যে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল তখন আমরা ভার্বের সাথে আইএনজি দিই। আর পাস্ট পার্টিসিপল বললে হচ্ছে ভার্বের বি3 বসাই। 5 নম্বরে শিখছে হচ্ছে কোথাও যদি ইন্টেন্সিফায়ার বলে তখন সেক্ষেত্রে হচ্ছে ভেরি বসে বা তীব্রতা বোঝায় এমন কোনো শব্দ বসে। এবার আসি হচ্ছে আমরা 6 নম্বরটাতে। 6 নম্বরটাতে দেখো আমাদের এটা হচ্ছে ইউজ এ ডেমোস্ট্রেটিভ। তাহলে কোথাও যদি ডেমোস্ট্রেটিভ বলে তখন সেই ক্ষেত্রে নির্দেশ করা বোঝায় এমন ওয়ার্ডগুলো বসে। যেমন নির্দেশক শব্দগুলো আছে হচ্ছে এখানে 4টা। আমার সাথে মুখস্থ বলো তো, দিস, দ্যাট, দিস, দোজ। বলো দিস, দ্যাট, দিস, দোজ। আবার বলো দিস, দ্যাট, দিস, দোজ। এই 4টা শব্দ হচ্ছে এখানে মানে ডেমোস্ট্রেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করা হয়েছে। যেখানে মানে দিস অর্থ হচ্ছে এইটা, দ্যাট অর্থ হচ্ছে ওইটা, দূরের কোনো একটা জিনিস যদি বোঝায়। দিস অর্থ হচ্ছে এগুলো, আর দ্যাট অর্থ হচ্ছে ওইগুলো, অর্থাৎ দূরের কোনো জিনিস প্লুরাল বুঝালে তখন সেই ক্ষেত্রে দিস আর দোজ হয়। সরি, দিস হচ্ছে কাছের কোনো জিনিস প্লুরাল হলে, দোজ হচ্ছে দূরের কোনো জিনিস হচ্ছে প্লুরাল হলে, আর দিস হচ্ছে কাছের একটা জিনিস, দ্যাট হচ্ছে দূরের একটা জিনিস হচ্ছে বোঝায়। তাহলে এখানে এই দুইটা শব্দ হচ্ছে সিঙ্গুলার আর এই দুইটা শব্দ হচ্ছে প্লুরাল। এখানে এই দুইটা শব্দ হচ্ছে প্রেজেন্টের জন্য, কাছের জন্য, আর এই দুইটা শব্দ হচ্ছে পাস্টের জন্য বা অতীতের কোনো কিছু বা দূরের কোনো কিছু বোঝাতে এই শব্দগুলোকে হচ্ছে ব্যবহার করা হয়। ওকে, এবার আমরা এগুলার উদাহরণ দেখার চেষ্টা করি। যেখানে আমাদের প্রথম উদাহরণটাতে আসো, প্রথম শব্দটা বলা হচ্ছে এখানের মধ্যে শি ফাউন্ড, তাহলে হচ্ছে সে খুঁজে ফেলো। বলছি ইউজ এ ডেমোস্ট্রেটিভ টু প্রি মডিফাই দ্য নাউন, তাহলে শি ফাউন্ড, সে খুঁজে পেলো। জগ, তাহলে হচ্ছে দিস জগ, তাহলে আমরা এখানের মধ্যে দিস ওয়ার্ডটাকে ব্যবহার করলে, কারণ দিস শব্দটা হচ্ছে সিঙ্গুলারের জন্য ব্যবহার করা হয়, তাহলে এখানে জগ কয়টা? একটা, তাহলে আমরা দিস ওয়ার্ডটাকে এখানে ব্যবহার করতে পারি। বি নংটা দেখা বলছে উই ক্যান নেভার ফরগেট, আমরা কখনো হচ্ছে বলে যেতে পারি না। এখানে বলছে ইউজ এ ডেমোস্ট্রেটিভ, তাহলে ডেমোস্ট্রেটিভ বলছে। এবার বলছে লাভলি সি বার্ডস, তাহলে এখানে সি বার্ডস বলছে, দেখো খেয়াল করো, বার্ডস যেহেতু প্লুরাল, তাহলে প্লুরাল বললে আমরা সেখানের মধ্যে হচ্ছে এই প্লুরালের জন্য ব্যবহার করি। তো আমরা জানি হচ্ছে দিজ অথবা দোজ, এই দুটো হচ্ছে প্লুরাল, তাহলে আমরা এখানের মধ্যে আনসার হিসাবে দিজ ব্যবহার করি যদি, তাহলে এটা মানে বর্তমানের বুঝে এমন কিছুটাতে ব্যবহার করব, তাহলে আনসারটা হবে হচ্ছে দিজ। সি নংটায় দেখো বলছে আনফর্চুনেটলি ইউজ ডেমোস্ট্রেটিভ টু প্রি মডিফাই দ্য নাউন গ্রেট ম্যান, তাহলে আনফর্চুনেটলি দুর্ভাগ্যবশত, তাহলে এই গ্রেট ম্যান কয়জন? গ্রেট ম্যান বলছে একজন। আমরা জানি ম্যান শব্দটা হচ্ছে সিঙ্গুলার MAN, আর এইটার প্লুরাল ফর্ম হচ্ছে MEN মেন। এই যেহেতু সিঙ্গুলার ফর্ম আসছে এখানে, তাহলে আমরা দিস ব্যবহার করতে পারি। তাহলে আনসারটা লিখবো হচ্ছে এখানের মধ্যে দিস, তবে টিটা বড় হাতের অক্ষর হবে এখানে, না সরি ছোট হাতের অক্ষরই হবে, কারণ এখানে কমা আছে, কমার পরে ছোট হাতের অক্ষর হয়। ওকে, এবার আমরা পরের এই প্র্যাকটিসটাতে যাচ্ছি। এখানে পরেরটা হচ্ছে 7 নম্বরটা কোয়ান্টিফায়ার। কোথাও যদি সংখ্যাবাচক শব্দ ব্যবহার করতে হয় তাহলে কোয়ান্টিফায়ার ব্যবহার করতে বলে। তো কোয়ান্টিফায়ার মানে কি? তাহলে সংখ্যাবাচক শব্দ। তাহলে সংখ্যাবাচক শব্দ যেমন আমরা এখানে কিছু উল্লেখ করে দিচ্ছি, সাম, মেনি, অল, এনি, 1, 2। নিউমেরিয়াস অর্থ হচ্ছে অসংখ্য অগণিত, অসংখ্য অগণিত এমনটা বোঝাতে হচ্ছে নিউমেরিয়াস ওয়ার্ডটা ব্যবহার করা হয়। তাহলে এটার অর্থ কি? অসংখ্য অগণিত। তারপর ওয়ার্ডটা হচ্ছে এভরি মানে প্রত্যেক, ফিউ আছে, ফিউয়ার আছে, ফিউ মানে হচ্ছে অল্প, ফিউয়ার মানে হচ্ছে তুলনামূলক অল্প, লিটল মানে হচ্ছে সামান্য, মোস্ট মানে হচ্ছে অধিক, মাছ মানে হচ্ছে অধিক, মোর মানে অধিক, আদার হচ্ছে অন্যান্য। এই শব্দগুলো এখানের মধ্যে আমরা কোয়ান্টিফায়ার হিসেবে হচ্ছে পাবো। ওকে, এবার আমরা এইটার উদাহরণ দেখার চেষ্টা করি। দেখো এখানে উদাহরণ হিসেবে আসছে হচ্ছে হি সেইজ প্রেয়ার। হি সেইজ, এই সে অর্থ হচ্ছে আদায় করা, এই যে নামাজ আদায় করে না, এটাকে হচ্ছে সেইজ প্রেয়ার বলা হয়। তাহলে হি সেইজ প্রেয়ার, তাহলে সেইজ মানে কি বলতো? আদায় করা, মানে নামাজ আদায় করা। তাহলে হি সেইজ প্রেয়ার, সে হচ্ছে নামাজ আদায় করে।
এখন এখানে খেয়াল করো টাইমস, এখন নামাজ কয়বার, দৈনিক নামাজ কয়বার, সেটা হচ্ছে 5 বার। তাহলে এখন আমরা সংখ্যাবাচক শব্দ হিসাবে কিন্তু 1 2 3 4 5 এই সংখ্যাগুলোও ব্যবহার করা যায়। তার মানে এখানে হচ্ছে 5 শব্দটা নিলে আনসারটা হচ্ছে মিলে যাবে। তার মানে লিখবো হচ্ছে হি সেইস প্রেয়ার, সে নামাজ আদায় করে 5 টাইমস মানে 5 বার এ ডে, দৈনিক। পরবর্তী হি হ্যাজ ইউজ এ কোয়ান্টিফায়ার টু প্রি মডিফাই দ্য নাউন গুড কোয়ালিটিস। তাহলে এখানে আমরা দেখো বলছে তার তার অনেকগুলা ভালো গুণ আছে, তাহলে অনেকগুলো বলতে পারি আমরা, সামও বলতে পারি, মানে অল্প কিছুও বলতে পারি। তাহলে আমরা এখানে হচ্ছে গুণ যেহেতু, তাহলে আমরা একটু বেশি করে বলি, তাহলে লিখবো হচ্ছে মেনি। তাহলে আনসার বলেছি হি হ্যাজ মেনি গুড কোয়ালিটিস, তার অনেকগুলো হচ্ছে ভালো গুণ আছে। সি নাম্বারটা খেয়াল করো, বলছে দ্য ব্ল্যাকস, এই ব্ল্যাকস মানে হচ্ছে কৃষ্ণাঙ্গ। তাহলে দ্য ব্ল্যাকস বলছে ওয়াজ সাবজেক্টেড টু, তারা সাবজেক্টেড টু অর্থ হচ্ছে শিকার, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। বলছে দ্য ব্ল্যাকস কৃষ্ণাঙ্গরা ওয়াজ সাবজেক্টেড টু, তারা শিকার হয়েছিল। তাহলে বলছি ইউজ এ কোয়ান্টিফায়ার, বলছে তাহলে কোয়ান্টিফায়ার মানে কি সংখ্যাবাচক শব্দ। তাহলে সংখ্যাবাচক শব্দ বললে আমরা কি বসাই, সেটা হচ্ছে সাম মেনি এগুলো থেকে বসাই। এখন এখানে ওই যে নেলসন ম্যান্ডেলের একটা প্যাসেজ তোমরা যদি পড়ে থাকো তাহলে আইডিয়া আছে, সেটা হচ্ছে এখানে কৃষ্ণাঙ্গরা হচ্ছে সব ধরনের ইনডিগনিটি মানে অমর্যাদার তারা শিকার ছিল। তাহলে সকল ধরনের অর্থ যদি আমরা ব্যবহার করতে যাই তাহলে এখানে আমরা হচ্ছে অল ব্যবহার করতে পারি। তাহলে আনসারটা বলবো, লিখবো হচ্ছে অল। ডি নাম্বারটা খেয়াল করো, বলছি ইউজ এ কোয়ান্টিফায়ার টু প্রি মডিফাই দ্য নাউন, তাহলে ডে। তাহলে এখানে ডে ওয়াটার্স, এখন যদি আমরা খেয়াল করি তাহলে আমরা নর্মালি কোনো স্টোরি স্টার্ট করতে আমরা ওয়ান্স আপন এ টাইম, ওয়ান ডে এবং শব্দগুলো ব্যবহার করি না। তাহলে এখানে দেখো ওয়ান শব্দটা যদি দিই তাহলে অর্থ মিলে যাবে। তাহলে লিখবো হচ্ছে ওয়ান ডে, ওয়ানের ওটা হচ্ছে বড় হাতের অক্ষর হবে, তাহলে আনসারটা হবে হচ্ছে ওয়ান ডে। এবার আমরা 8 নাম্বারটাতে আসতেছি। 8 নাম্বারটা হচ্ছে ইউজ এ পসেসিভ। তাহলে কোথাও যদি পসেসিভ যদি বলে, পসেসিভ পসেসিভ মানে হচ্ছে যেটা মালিকানা বোঝায়। আমরা জানি একটা প্রোনাউনের 3 ধরনের কেস বা ফর্ম হয়, সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, আরটা হচ্ছে কি পসেসিভ ফর্ম। তো এখানে পসেসিভ ফর্ম 7টা আছে, 7টাকে তোমরা মুখস্থ রাখো। আমার সাথে বলো মাই আওয়ার ইউর হিজ হার ইটস দেয়ার, বলো মাই আওয়ার ইউর হিজ হার ইটস দেয়ার, আবার বলো মাই আওয়ার ইউর হিজ হার ইটস দেয়ার, আবার বলো মাই আওয়ার ইউর হিজ হার ইটস দেয়ার। এগুলোকে বারবার পড়ে হচ্ছে মুখস্থ করবে, এগুলো সবগুলো অর্থ আশা করি তোমরা জানো। তো কোথাও যদি ইউজে পসেসিভ বলে তখন পসেসিভ বললে হচ্ছে আমরা এগুলা থেকে যে ওয়ার্ডটা নিলে অর্থটা মিলে যায় সেই ওয়ার্ডটা ব্যবহার করব। এখানে একটু মনে রেখো যে ইটস শব্দটার পসেসিভ ফর্ম হচ্ছে ITS হয়, অ্যাপোস্ট্রফি এস না, কিন্তু অ্যাপোস্ট্রফি দেওয়া যাবে না, অর্থাৎ এখানের মধ্যে এইভাবে করে লেখা যাবে না, IT অ্যাপোস্ট্রফি দিয়ে তারপর হচ্ছে এস, এমনটা করে কি লেখা যাবে না। কারণ এই অ্যাপোস্ট্রফি এস দিলে বোঝাবে হচ্ছে ইট ইজ অথবা হচ্ছে ইট হ্যাজ। তো এখানে শুধু আমরা ইটস আনসারটা লিখবো। ওকে, তাহলে কোথাও যদি আমরা যদি পসেসিভ বলে তাহলে এই জাতীয় ওয়ার্ডগুলো থেকে আমরা ব্যবহার করব। এই জাতীয় ওয়ার্ডগুলার থেকে কোনটা ব্যবহার করব এটা ডিপেন্ড করে বাক্যটার উপরে, মানে বাক্যটাতে যেটা অর্থের জন্য মিলে সেটা হচ্ছে আমরা ব্যবহার করবো এখানে। যেমন আমরা উদাহরণ খেয়াল করি, এটার বলছে উই শুড সিলেক্ট, আমরা নির্বাচিত করব। বলছে প্রি মডিফাই দ্য নাউন উইথ পসেসিভ, তাহলে এখানে পসেসিভ ব্যবহার করতে বলছে। তাহলে ডায়েট বলছে, মনে রেখো এখানে একটা বিষয়, দেখো এখানে প্রি মডিফাই দ্য নাউন আছে, তুমি কিন্তু এতটুকু দেখে তুমি বলে মানে মনে হতে পারে যে প্রি মডিফাই দ্য নাউন বললে তো স্যার অ্যাডজেক্টিভ হয়, কিন্তু এখানে বলছে উইথ পসেসিভ, মানে পসেসিভ দ্বারা তোমরা একটা পসেসিভ ফর্ম ব্যবহার করবা যেটা এই বাক্যের মধ্যে হচ্ছে প্রি মডিফাই দ্য নাউন হিসেবে হচ্ছে কাজ করবে। তাহলে আমরা বলতে পারি উই শুড সিলেক্ট, আমরা নির্বাচিত করতে পারি হচ্ছে যেহেতু এখানে সাবজেক্টটা উই ছিল, তাহলে উই এর পসেসিভ ফর্ম কি আওয়ার, তাহলে আমরা এখানে আওয়ার ব্যবহার করবো। ওকে, পরে দেখো বি নংটা বলছে হি প্রিপেয়ার্স, সে প্রস্তুত করে, এখানে সাবজেক্ট কি আছে হি, তাহলে হি এর পসেসিভ ফর্ম কি হিজ, তাহলে আনসারটা লিখবো হচ্ছে আমরা হিজ। সি নাম্বারটা দেখো বলছে হি রট, সে লিখেছিল, সিজলেসলি অর্থ হচ্ছে অনবরত একটানা। বলছে আনটিল দ্য ডেথ অফ, তাহলে এখানে সাবজেক্টটা কি ছিল হি ছিল, তাহলে হি এর পসেসিভ ফর্ম কি হয় হিজ হয়, তাহলে এখানে আনসারটা লিখবো হচ্ছে আমরা হিজ। ওকে, তাহলে কোথাও যদি আমরা যদি পসেসিভ ফর্ম দেখি তখন এই জাতীয় ওয়ার্ডগুলো নিয়ে হচ্ছে আমরা আনসারটা করব, এটাকে মনে রেখো। এবার আমরা পরের নংটাতে যাচ্ছি। পরের নংটা আছে হচ্ছে আমাদের ইউজ এ ডিটারমিনার। কোথাও যদি ডিটারমিনার বলে তখন আমরা 4 জাতীয় শব্দকে ব্যবহার করতে পারি, অর্থাৎ 4 জাতীয় শব্দের যে কোনোটাকে এখানে ব্যবহার করতে পারি। এখন ডিটারমিনার 4 জাতীয় শব্দ কি, ডিটারমিনার 4 জাতীয় শব্দ হচ্ছে আর্টিকেল হয়, বলো কি হয় আর্টিকেল, 2 হচ্ছে ডেমনস্ট্রেটিভ, 3 হচ্ছে কোয়ান্টিফায়ার, 4 হচ্ছে পসেসিভ। বলো সবগুলো আবার, আর্টিকেল, ডেমনস্ট্রেটিভ, কোয়ান্টিফায়ার, পসেসিভ। অর্থাৎ আর্টিকেল মানে কি, আমরা জানি আর্টিকেল মানে এ এন দাকে হচ্ছে আর্টিকেল বলা হয়। এখন কোথাও যদি ডিটারমিনার বলে তাহলে তুমি এ এন দা থেকে কোনোটা নিলে যদি বাক্যের অর্থ মিলে যায় তাহলে সেটাই ব্যবহার করো। কোথাও যদি ডেমনস্ট্রেটিভ বলে তাহলে একটু আমরা ডেমনস্ট্রেটিভ সম্পর্কে আইডিয়া নিয়েছি যে ডেমনস্ট্রেটিভের ওয়ার্ডগুলো কোনগুলা, দিস দ্যাট দিস দোজ, এই জাতীয় ওয়ার্ডগুলো ব্যবহার করা হয়। তাহলে আমরা এইগুলা থেকে যেটা নিলে অর্থ মিলে সেটাই আমরা ব্যবহার করব। 3 হচ্ছে কোয়ান্টিফায়ার, কোয়ান্টিফায়ার মানে সংখ্যাবাচক শব্দ, যেমন সাম, মেনি, অল, এনি, ইচ, এই জাতীয় ওয়ার্ডগুলোকে আমরা
এই ডিটারমিনার কোয়ান্টিফায়ার হিসেবে ব্যবহার করতে পারি। আমরা জানি পসেসিভ মানে কি, মাই, আওয়ার, ইউর, হিজ, হার, ইটস, দেয়ার। তো কোথাও যদি ডিটারমিনার বলে তাহলে আমরা পসেসিভ থেকেও কোনোটা নিলে যদি অর্থ মিলে যায় তাহলে আমরা সেটাই ব্যবহার করতে পারি। তাহলে এবার বলো তো ডিটারমিনার মানে কি, যেটা হচ্ছে পসেসিভ মানে 4 জাতীয় শব্দ হয়। এক হচ্ছে আর্টিকেল, 2 ডেমনস্ট্রেটিভ, 3 কোয়ান্টিফায়ার, 4 হচ্ছে পসেসিভ। এবার আমরা প্রথম থেকে আবার ইয়াগুলোকে নংগুলোকে রিভিশন দেওয়ার চেষ্টা করি। প্রি মডিফাই দ্য নাউন বললে বলো তো কী হয়, অ্যাজেটিভ হয়। পোস্ট মডিফাই দ্য ভার্ব বললে কী হয় বলো তো, অ্যাডভার্ব হয়। কোথাও যদি হচ্ছে ইনফিনিটিভ বলে তখন সেক্ষেত্রে টু যুক্ত হয়। প্রেজেন্ট পার্টিসিপল অথবা প্রেজেন্ট পার্টিসিপল বললে আইএনজি হয়, অথবা জিরান বললে আইএনজি হয়, অথবা শুধু পার্টিসিপল বললে আইএনজি হয়। কিন্তু পাস্ট পার্টিসিপল বললে একটা ভার্বের 3 নম্বর ফর্ম হবে। কোথাও যদি ইন্টেন্সিফায়ার বলে তখন সেক্ষেত্রে আমরা ভেরি ব্যবহার করি, বা যেগুলো তীব্রতা বুঝে এমন শব্দগুলোকে হচ্ছে ব্যবহার করি। তাহলে কোথাও যদি হচ্ছে পসেসিভ বলে তখন সেক্ষেত্রে মাই, আওয়ার, ইউর, হিজ, হার এগুলো বসাই। কোথাও ডেমনস্ট্রেটিভ বললে আমরা কি বসাই, দিস, দ্যাট এগুলোকে ব্যবহার করি। কোয়ান্টিফায়ার বললে হচ্ছে সংখ্যাবাচক শব্দগুলোকে ব্যবহার করি। কোথাও যদি হচ্ছে আমরা ডিটারমিনার বলে তাহলে এই 4 জাতীয় শব্দ থেকে আমরা ব্যবহার করি। ওকে, এবার আমরা যাচ্ছি হচ্ছে পরে 10 নংটাতে যেটা আসে সেটার থেকে আমরা 10 নংয়ে আসে হচ্ছে আমাদের এটার আগে উদাহরণগুলোকে আগে একটু খেয়াল করো, তারপরে 10 নংয়ে আমরা যাচ্ছি। এটার উদাহরণ দেখো, বলা হচ্ছে ইউজ এ ডিটারমিনার, বয়েজ অ্যান্ড গার্লস ওয়ার ওয়ার্কিং সাইড বাই সাইড। এখন দেখো এই বাক্যের মধ্যে আমরা ডিটারমিনার হিসেবে ব্যবহার করতে বলছি। এখন আমরা যদি আর্টিকেল থেকে নিই তাহলে দেখো আর্টিকেল থেকে এখানে দা নিলে অর্থ মিলে যায়। তাহলে হচ্ছে দ্য বয়েজ অ্যান্ড গার্লস, এটা নিলে দেখো অর্থ মিলে যায়। তাহলে আমরা এখানে আর্টিকেলও ব্যবহার করতে পারি, অথবা চাইলে দেখো এখানে আমরা সামও লিখতে পারি। তাহলে এখানে কি লিখতে পারি আমরা, সাম। যদি সাম লিখি তাহলে দেখো অর্থ মিলে যায়। এখন তুমি কোনটা ব্যবহার করবে, যে কোনোটা এখানে ব্যবহার করতে পারো তুমি। তাহলে সাম হচ্ছে আমরা ব্যবহার করতে পারি, দা ব্যবহার করতে পারি। এবার বি নংটা দেখো, বলছে সাব্বির ইজ আইডিয়াল স্টুডেন্ট। তাহলে সাব্বির কেমন, একজন আইডিয়াল স্টুডেন্ট। তাহলে একজন অর্থে কি বসে, এ অথবা এন। যেহেতু এখানের মধ্যে আইটিএলের স্টার্টিংয়ের ওয়ার্ডটা কি আছে, এই স্টার্টিংয়ের অক্ষরটা কি আছে, আইটা হচ্ছে কি ভাওয়েল। তাহলে ভাওয়েলের পূর্বে কি বসে, এন বসে। তাহলে আনসারটা হবে হচ্ছে এন। ওকে, পরে আসো সি নংটাতে, বলছে হি হ্যাজ গুড কোয়ালিটিস। তাহলে তার অনেকগুলো ভালো গুণ আছে। তাহলে আমরা অনেকগুলো অর্থ হচ্ছে মেনি ব্যবহার করতে পারি, তাহলে এখানে মেনি দিয়ে দিব। অথবা হি হ্যাজ মানে সামও ব্যবহার করতে পারি। বলছে হিয়ার, বলছে নিউট্রিশনিস্ট ক্যান হেল্প আস। তাহলে এই বাক্যে আমরা কয়জন নিউট্রিশনিস্ট, একজন। নিউট্রিশনিস্ট অর্থ হচ্ছে পুষ্টিবিদ, মানে পুষ্টিবিদ একজন। যদি এখানে প্লুরাল হইতো তাহলে আমরা হচ্ছে দা ব্যবহার করতে পারতাম, অথবা হচ্ছে সাম ব্যবহার করতে পারতাম। তাহলে এই জায়গায় আমরা আনসারটা দিব কি এ, কারণ স্টার্টিংয়ের অক্ষরটা কি আছে, কনসোনেন্ট আছে। ওকে, ওকে, এবার আমরা হচ্ছে ইউজ অ্যান অ্যাপোজিটিভ, এটার গুরুত্বপূর্ণ ব্যাপার। এটার ব্যবহার হচ্ছে আমরা অনেকেই ভুল করে থাকি। অ্যাপোজিটিভ মানে কারো সম্পর্কে হচ্ছে এক্সট্রা ইনফরমেশন দেওয়া। অ্যাপোজিটিভ মানে কি বলতো, কারো সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া। অতিরিক্ত তথ্যটা কেমন, যেমন তুমি ধরো বলছো হচ্ছে এই মানে ধরো একটা স্টুডেন্টের কথা বললা যার নাম হচ্ছে শফিক। তাহলে শফিক ইজ এ গুড বয়। এখন ধরো তোমাদের ক্লাসে শফিক আছে হচ্ছে একাধিক। তুমি যদি শফিক একজন বলে গুড বয় বলো তাহলে এখানে কোনজনকে বলছো তুমি স্পেসিফিকলি সেটা বোঝা যায় না। এখন ধরো তোমাদের একজন শফিক হচ্ছে মনে করো তার বাড়ি হচ্ছে রাজশাহী, আর একজন শফিক হচ্ছে তার বাড়ি ধরো সিলেটে। এখন তুমি যদি বলো যে মানে শফিক ইজ এ গুড বয়, এটা বললে কিন্তু স্পেসিফিক্যালি কাকে বোঝাচ্ছি সেটা বোঝাচ্ছে না। কিন্তু তুমি যদি এখানে বলো শফিক কেমন, মানে শফিক কোন জায়গার, যে হচ্ছে মানে ইনহ্যাবিটেন্ট অর্থ হচ্ছে বসবাসকারী অফ, অথবা তুমি বলতে পারো শফিক কামিং অফ সিলেট, অথবা হচ্ছে কামিং অফ হচ্ছে রাজশাহী। তুমি যখন কামিং অফ বলছো অথবা হচ্ছে মানে ইনহ্যাবিটেন্ট অফ সিলেট এটা যদি বলো তখন সেই ক্ষেত্রে দেখো স্পেসিফিক্যালি হচ্ছে বোঝা যায়। এখন কোনো ব্যক্তিকে যখন আমরা নির্দিষ্ট করে বোঝাতে চাই, ওনার সম্পর্কে আরেকটু ধারণা দিতে চাই, তখন সেই ক্ষেত্রে আমরা অ্যাপোজিটিভ ব্যবহার করি। অ্যাপোজিটিভে আমরা কি করি, বাক্যের মধ্যে হচ্ছে অতিরিক্ত তথ্য দিই, কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে কি দিই, অতিরিক্ত তথ্য দিই। এই অতিরিক্ত তথ্যটা বা পজিটিভ লেখার ক্ষেত্রে কিছু নিয়ম আছে, সেটা হচ্ছে এখানে কখনোই একটা পূর্ণাঙ্গ বাক্য লেখা যায় না। অর্থাৎ এখানে এম ইজ আর ওয়াজ আর এগুলো ব্যবহার করা যাবে না। এখানে একটা মেইন ভার্ব ব্যবহার করা যাবে না। এখানে সাবজেক্ট দেওয়া যাবে না, যেটা তোমরা উদাহরণে দেখতে আর একটু ভালো করে ক্লিয়ার হইবা। তাহলে এখানে কি লেখা যাবে না, পূর্ণাঙ্গ বাক্য লেখা যাবে না। 2 হচ্ছে এখানের মধ্যে এম ইজ আর ওয়াজ আর এগুলো কি দেওয়া যাবে না, তাহলে এগুলো আমরা দিতে পারবো না এখানে। 3 নম্বর হচ্ছে অ্যাপোজিটিভ শুরু করার আগে নর্মালি একটা কমা থাকে, যেটা ওরাই প্রশ্ন দিয়ে দিবে, আমাদের দিতে হবে না। কোনো প্যাসেজের শুরুতে অ্যাপোজিটিভ থাকলে আগে প্যাসেজ পড়ে ব্যক্তির ব্যাপারে হচ্ছে ধারণা নিয়ে তারপর আনসার দেওয়া। এখানে একটা জরুরি কথা আছে, সেটা হচ্ছে অ্যাপোজিটিভ যখন আমরা আনসার করি তখন মনে রাখতে হবে হচ্ছে অ্যাপোজিটিভের মধ্যে যার সম্পর্কে তথ্য দিই। এখন প্রথম নংটাতে মনে করে এ অথবা বিতে যদি অ্যাপোজিটিভ লিখতে বলে কারো সম্পর্কে, স্টার্টিংয়ে যে ব্যক্তিটার সম্পর্কে ধরো প্যাসেজটা আসছে ওনার সম্পর্কে তোমার যদি ধারণা যদি না থাকে তাহলে তুমি কেমনে তার সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবা। এই জন্যই
স্টার্টিংয়ে যদি আসে তাহলে সেটা আনসার শুরুতে না করে একদম সবগুলো আনসার করার পরে দেখবা যে তোমার ওই প্যাসেজের ওই ব্যক্তি সম্পর্কে এক্সট্রা ধারণা হয়ে গেছে, তখন তুমি ওনার সম্পর্কে অতিরিক্ত ইনফরমেশনগুলো হচ্ছে লিখতে পারবা। তার মানে আমরা কোথাও যদি অ্যাপোজিটিভ লিখতে যাই তখন সেই ক্ষেত্রে অবশ্যই স্টার্টিংয়ে থাকলে সেটা হচ্ছে শেষে আনসার করব ওনার সম্পর্কে অতিরিক্ত আরও তথ্য নিয়ে। এবার আমরা এই অ্যাপোজিটিভের কিছু উদাহরণ একটু খেয়াল করি। যেমন অ্যাপোজিটিভের দেখো প্রথমটা হচ্ছে কাজী নজরুল, তাহলে বলছি ইউজ অ্যান অ্যাপোজিটিভ, তাহলে কাজী নজরুল কে? উনি আমাদের হচ্ছে জাতীয় কবি, তাহলে আওয়ার ন্যাশনাল পোয়েট আমরা এটা বলতে পারি। কোনোভাবে এখানে বলা যাবে না যে হচ্ছে ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট, কারণ এখানে পূর্ণাঙ্গ লেখা যায় না। ইজ লিখলে এই অংশটুকুর মধ্যে হচ্ছে একটা বাক্য হয়ে যায়, এই জন্য এখানে বাক্য বানানো যাবে না। এখানে আমরা বাক্য হবে মূলত কাজী নজরুল গিয়ে ভার্বটা পড়বে কোথায়? ওনের মধ্যে। এটা হচ্ছে ওনার সম্পর্কে এক্সট্রা তথ্য, তাই এখানে কোনো বাক্য পূর্ণাঙ্গ বাক্য লেখা যাবে না। 2 নম্বরটা দেখো, বি নংটা বলছে সাকিব আল হাসান, বলছে ইজ পলিটিশিয়ান নাও। এখন সাকিব আল হাসানকে, সাকিব আল হাসান হচ্ছে এ ক্রিকেটার, সাকিব আল হাসানকে দ্য বেস্ট অলরাউন্ডার, এই জাতীয় সাকিব সম্পর্কে হচ্ছে আমরা এক্সট্রা ইনফরমেশন নিতে পারি। কিন্তু এখানে কোনোভাবে ইজ এ বেস্ট অলরাউন্ডার, ইজ দ্য বেস্ট অলরাউন্ডার অথবা হচ্ছে ইজ এ ক্রিকেটার ইজ লেখা যাবে না, শুধু এ অলরাউন্ডার লিখবো অথবা হচ্ছে ইজ এ ক্রিকেটার লিখবো অথবা হচ্ছে দ্য বেস্ট অলরাউন্ডার এমনটা লিখবো। মিস্টার কবির হোসাইন, এখন এই যে কবির হোসাইনকে, এখন ধরো এই প্যাসেজটা যদি কখনো এমন যদি আসে যে মিস্টার কবির হোসেনের নাম দিয়ে স্টার্টিংয়ে বলছে তোমাকে হচ্ছে অ্যাপোজিটিভ লিখতে, তখন তোমার কি ধারণা আছে? নাই। তার মানে ওই প্যাসেজের সামনের লাইনগুলো পড়ে তুমি ধারণা পাইবা যে উনি হয়তো একটা স্কুলের হেডমাস্টার অথবা উনি হচ্ছে এলাকার ইউনিয়নের চেয়ারম্যান অথবা হচ্ছে উনি কোনো এমপি, তখন এখানের মধ্যে লিখবো হচ্ছে এমপি অফ যেই মানে জেলার এমপি, যে জায়গার হচ্ছে এমপি সেই এমপির মানে স্থানের নামটা বলবো, অথবা উনি যদি হেডমাস্টার তার হেডমাস্টার অফ আওয়ার স্কুল এমনটা হচ্ছে আমরা লিখবো। রবীন্দ্রনাথ ঠাকুর, বলছি ইউজ অ্যান অ্যাপোজিটিভ ওয়াজ বর্ন, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরকে, রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে আমরা বলতে পারি হচ্ছে দ্য গ্রেট বা অথবা হচ্ছে ফেমাস পোয়েট অথবা হচ্ছে দ্য নোবেল লরেট, যিনি হচ্ছে সাহিত্যের জন্য নোবেল পুরস্কার পাইছে। এই মানে নোবেল পুরস্কার পাওয়াকে যিনি পান ওনাকে হচ্ছে নোবেল উইনার না বলে হচ্ছে নোবেল লরেট বলা হয়, মনে রেখো, নোবেল লরেট, LAURAT, নোবেল লরেট। ওকে, আচ্ছা এবার আসি হচ্ছে আমরা আমাদের 11 নম্বরটাতে, ইউজ এ প্রেপোজিশনাল ফ্রেজ। এ প্রেপোজিশনাল ফ্রেজ বললে অথবা কোথাও যদি হচ্ছে অ্যাজেটিভ মানে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলে তখন আমরা ফ্রেজ ব্যবহার করি। ফ্রেজ মানে কি? শব্দগুচ্ছ। এবং শব্দগুচ্ছ কি? সেটা হচ্ছে আমরা যার সম্পর্কে মানে একাধিক শব্দ হচ্ছে ব্যবহার করবো। কোথাও যদি আমাদেরকে এ ব্যবহার করতে বলে তাহলে আমরা প্রেপোজিশনাল ফ্রেজ বললে যেটা শুরুটা হবে হচ্ছে প্রেপোজিশন দ্বারা। কি দ্বারা বলো তো? প্রেপোজিশন দ্বারা। যেমন ইউজ এ প্রেপোজিশনাল ফ্রেজ বললে আমরা সেখানে শুরুতে কি বসাবো? প্রেপোজিশন বসাবো, কিন্তু সেখানে একাধিক ওয়ার্ড হবে। অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বললেও নর্মালি এই প্রেপোজিশনাল ফ্রেজগুলো দিয়ে অ্যাডভার্বিয়াল ফ্রেজ গঠন করা যায়। যেমন অ্যাডভার্ব মানে কি? আমরা জানি স্থান সময়, দেখবা যে এখানে যে প্রেপোজিশনগুলো আছে সেগুলো স্থান সময়ের মানে জন্য ব্যবহার করা হয়। যেমন এখানে কিছু প্রেপোজিশন যেগুলো কমনলি ব্যবহার করা হয় সেগুলো আমরা একটা লিস্ট দেখি। যেমন এখানে আছে দেখো অ্যাট র্যান্ডম, অর্থ হচ্ছে নির্বিচারে। এখানে অ্যাট একটা প্রেপোজিশন, র্যান্ডম একটা ওয়ার্ড আছে, তাহলে দুইটা ওয়ার্ড আসছে, এটা একটা প্রেপোজিশনাল ফ্রেজ। এখানে ইন দ্য মর্নিং আছে, ফর এ হোয়াইল আছে, ইন অর্ডার টু আছে, অ্যাট টাইম, ইন অর্ডার টু অর্থ হচ্ছে উদ্দেশ্যে, ফর এ হোয়াইল মানে হচ্ছে এক মুহূর্তে, অ্যাট টাইম অর্থ হচ্ছে মাঝে মাঝে, থ্রু আউট হিজ লাইফ মানে তার সারা জীবন জুড়ে, তাহলে এটা সময় বোঝাচ্ছে, প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে। এখানে একটা আনকমন হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ আছে, এটা টু অ্যান্ড ফ্রো। এই টু অ্যান্ড ফ্রো এটা একটা আনকমন প্রেপোজিশনাল ফ্রেজ, যেটার বাংলা অর্থ হচ্ছে এখানে সেখানে। ওই যে হিয়ার অ্যান্ড দেয়ার যে ফ্রেজটা আমরা জানি, হিয়ার অ্যান্ড দেয়ার, সেই ফ্রেজের হচ্ছে সিনোনিমাস হচ্ছে টু অ্যান্ড ফ্রো। পরে আসছে হচ্ছে অন দ্য বিচ, ইন লার্জ, তারপর হচ্ছে ইন এ হুইমসিক্যাল ওয়ে, ইন এভরি স্টেজ। খেয়াল করো এখানে প্রত্যেকটা ওয়ার্ডেই প্রত্যেকটা ফ্রেজের স্টার্টিংয়ে প্রেপোজিশন আছে, আবার সেটা দেখো স্থান সময় অথবা এমন কিছুকে ইঙ্গিত করে। তাই এখানে আমরা প্রেপোজিশনাল ফ্রেজ হিসাবে এখানে এটাকে ব্যবহার করতে পারি। ওকে, এবার আমরা পরে এটার উদাহরণ একটু খেয়াল করি। উদাহরণ, আচ্ছা আগের যে ওয়ার্ডগুলো ছিল এগুলো আমাদের প্রেপোজিশনাল ফ্রেজ। এখন আমরা আনকমন যে ধরো মানে যেগুলো প্রেপোজিশনাল ফ্রেজ না, যেগুলো প্রেপোজিশনাল ফ্রেজ হিসাবে ব্যবহৃত হয় না কিন্তু অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়, এমন কিছু ওয়ার্ডও দেখি আমরা যেগুলো শুরুতে প্রেপোজিশন হয় না। যেমন এমন কিছু ওয়ার্ড যে আমরা দেখি, রাউন্ড দ্য ইয়ার একটা ওয়ার্ড আছে, লাস্ট উইক অর্থ গত সপ্তাহে একটা ওয়ার্ড আছে, লাস্ট মান্থ অর্থ হচ্ছে গত মাসে একটা ওয়ার্ড আছে, হিয়ার অ্যান্ড দেয়ার এখানে সেখানে। এখানে দেখো সবগুলো ওয়ার্ড কিন্তু সময় বা স্থান বোঝায়, কিন্তু এগুলোর স্টার্টিংয়ে কোনো প্রেপোজিশন নেই, তাহলে এগুলাকে আমরা স্পেসিফিক অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে মুখস্থ করব। আর একটু আগে যে উদাহরণগুলো দিচ্ছি সেই উদাহরণের শব্দগুলোকে আমরা প্রেপোজিশনাল ফ্রেজ হিসেবে ব্যবহার করব। এবার আমরা এগুলার হচ্ছে উদাহরণ খেয়াল করি। এখানে দেখো প্রথম বাক্যটা আছে হচ্ছে রানা গোজ টু স্কুল, ইউজ এ প্রেপোজিশনাল ফ্রেজ বলস। তাহলে এখানে প্রেপোজিশনাল ফ্রেজ এই ওয়ার্ডটা আসছে। তাহলে রানা গোজ টু স্কুল, রানা স্কুলে যায়, কখন যায় রানা?
আমরা যদি সময় চিন্তা করি তাহলে এখানে ইন দ্য মর্নিং যায়, তাহলে আমরা লিখবো হচ্ছে ইন দ্য মর্নিং। এই ওয়ার্ডটাকে এখানে, এই ফ্রেজটাকে এখানে লিখতে পারি। এখন দেখো ইন দ্য মর্নিং শব্দটার মধ্যে স্টার্টিংয়ে যা আসছে, কি আসছে? ইন আসছে, এটা একটা কি প্রিপোজিশন। আবার একাধিক ওয়ার্ড আসছে, তাহলে এটা প্রিপোজিশনাল ফ্রেজ। আবার যদি সময় দিয়ে খেয়াল করো তাহলে এটা দেখো একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়। তাহলে এটা হচ্ছে কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ অথবা প্রিপোজিশনাল ফ্রেজ, প্রায় হচ্ছে সিমিলার। এবার আমরা পরের উদাহরণটা খেয়াল করি। দেখো বলা হচ্ছে দ্য ক্রো ইজ ফ্লাইং। এখানে ওয়ার্ডটা আছে কি দ্য ক্রো ইজ ফ্লাইং, বসে ইউজ এ প্রিপোজিশনাল ফ্রেজ ইন সার্চ অফ ওয়াটার। তাহলে একটা কাক হচ্ছে উঠতেছিল, এখন ইন সার্চ অফ ওয়াটার মানে পানির অনুসন্ধানে, তাহলে প্রিপোজিশনাল ফ্রেজ বলছে। এখন আমরা যদি প্রিপোজিশনাল ফ্রেজ নিই তাহলে এখানে বলতে পারি হচ্ছে দ্য ক্রো ইজ ফ্লাইং, মানে এই কাকটা উঠতেছিল। এখন কোথায় উঠতেছিল সেটা হচ্ছে ইন দ্য স্কাই, অথবা হচ্ছে ইন দ্য ল্যান্ড, ভূমিতে। তাহলে এখানের মধ্যে ইন দ্য ল্যান্ড অথবা ইন দ্য স্কাই এমনটা বলতে পারি। এখন এখানে যদি অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলতো তাহলে আমরা এখানে হিয়ার অ্যান্ড দেয়ার বলতে পারি। কিন্তু একটু আগে খেয়াল করছো, তোমাদেরকে আমি আলাদা একটা এক্সেপশনাল প্রিপোজিশনাল ফ্রেজ দেখাইছিলাম, যেটা হচ্ছে টু অ্যান্ড ফ্রো। এই টু অ্যান্ড ফ্রো অর্থ কিন্তু হিয়ার অ্যান্ড দেয়ার, মানে এখানে সেখানে। তার মানে এই যে প্রিপোজিশনটা, প্রিপোজিশনাল ফ্রেজটা, এটার স্টার্টিংটা কিন্তু প্রিপোজিশন দিয়েছে, তাহলে এটাকে প্রিপোজিশনাল ফ্রেজ বলা যায়। কিন্তু এটার স্টার্টিংয়ে যে আমরা যদি অন্য কোনো ধরো হিয়ার অ্যান্ড দেয়ার দিতাম এখানের মধ্যে, মানে এখানে সেখানে, তাহলে তো স্টার্টিংয়ে হচ্ছে প্রিপোজিশন হইতো না, কারণ হিয়ার শব্দটা হচ্ছে অ্যাডভার্ব। ওকে, তাহলে প্রিপোজিশনাল ফ্রেজ বললে স্টার্টিংটা প্রিপোজিশন দিয়ে হবে, সেখানে একাধিক ওয়ার্ড হবে। সি নংটা হচ্ছে দ্য কার ইজ রানিং, এই কারটা হচ্ছে চলতেছে, ইউজ এ প্রিপোজিশনাল ফ্রেজ বলছে। তাহলে আমরা বলতে পারি হচ্ছে অ্যাট এ হাই স্পিড, মানে অনেক দ্রুত গতিতে। তাহলে অ্যাট এ হাই স্পিড এই ফ্রেজটা হচ্ছে আমরা এখানের মধ্যে ব্যবহার করতে পারি। ওকে, যেটা স্টার্টিংটা হয়েছে কি দ্বারা? প্রিপোজিশন দ্বারা। ওকে, এবার হচ্ছে আমরা ডি নংটা যদি খেয়াল করি, দেখো ডি নংয়ের ওয়ার্ডটা ব্যবহার করা হয়েছে এখানে দ্য সানসেটস। সানরাইজ অর্থ হচ্ছে সূর্য উদয়, আর সানসেট অর্থ হচ্ছে সূর্য অস্ত যাওয়া। তাহলে এখানে বলা হচ্ছে ইউজ অ্যান অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্বিয়াল ফ্রেজ মানে কি? যেখানে হচ্ছে আমরা স্থান সময় বুঝাবে, কিন্তু একাধিক ওয়ার্ড হবে। তাহলে দ্য সানসেটস, এখন সূর্য অস্ত যায় কোথায়? সেটা হচ্ছে ইন দ্য পশ্চিমাঞ্চল, ইংরেজি কি? ওয়েস্ট। তাহলে হচ্ছে আমরা ওয়েস্টার্ন স্কাই বলতে পারি, তাহলে ইন দ্য ওয়েস্টার্ন স্কাই এমনটা হচ্ছে আমরা বলতে পারি। ওকে, অথবা কোনো সময়ে উল্লেখ করে আমরা বলতে পারি যে দ্য সানসেটস ইন দ্য ইভিনিং, মানে সন্ধ্যাবেলা হচ্ছে সূর্যটা অস্ত গেছে, এমনটা ব্যবহার করতে পারি। ওকে, এবার আমরা পরের নিয়মটার দিকে যাচ্ছি। পরের নিয়মটা হচ্ছে আমাদের ইউজ এ নাউন অ্যাডজেটিভ, মোস্ট ইম্পর্টেন্ট একটা, যেটার মধ্যে আমরা এই নর্মালি একটা বাক্যের স্বাভাবিক স্ট্রাকচার শুনো। একটা বাক্যে প্রথম হচ্ছে নাউন বসে, তারপরে এর আগে অ্যাডজেটিভ বসে, যেটা আমরা ওই যে প্রি মডিফাইড নাউনে শিখে আসছি। যেমন এখানে দেখো স্টুডেন্ট শব্দটার পূর্বে হচ্ছে ব্রিলিয়ান্ট শব্দটা অ্যাডজেটিভ, গুড শব্দটার পূর্বে হচ্ছে মানে আইডিয়া শব্দটার পূর্বে গুড শব্দটা হচ্ছে অ্যাডজেটিভ, বুক শব্দটার পূর্বে হচ্ছে নিউ শব্দটা অ্যাডজেটিভ, রুমের পূর্বে হচ্ছে ক্লিন শব্দটা অ্যাডজেটিভ। তাহলে বাক্যের স্বাভাবিক স্ট্রাকচারে প্রথমে অ্যাডজেটিভ বসে, তারপর নাউন বসে। এখন কোথাও যদি বলে যে ইউজ এ নাউন অ্যাডজেটিভ, তখন মনে রাখবা পাশাপাশি দুইটা নাউন একসাথে বসবে। অর্থাৎ কোনো একটা জায়গাটা হচ্ছে ধরো অ্যাডজেটিভের, কিন্তু বসছে হচ্ছে নাউন, এমনটা যদি হয়। যেমন এখানে দেখো জায়গা অ্যাডজেটিভ বসছে, গুড আইডিয়া গুড অ্যাডজেটিভের জায়গায় অ্যাডজেটিভে বসছে। নিউ বুক নিউ জায়গাটা অ্যাডজেটিভের জন্য, মানে নাউনের পূর্বে অ্যাডজেটিভ হয়, তাহলে বুক শব্দটা নাউন, এটার পূর্বে নিউ শব্দটা কি? অ্যাডজেটিভ। তাহলে এখানে অ্যাডজেটিভের জায়গায় অ্যাডজেটিভ বসছে। কিন্তু কোথাও যদি দেখে যে হচ্ছে আমরা অ্যাডজেটিভের জায়গায় নাউন বসছে, তখন এটাকে আমরা বলি হচ্ছে নাউন অ্যাডজেটিভ। যেমন এখানে কয়েকটা উদাহরণ খেয়াল করো। ধরো আমি যদি শব্দটাকে বলে হচ্ছে ক্রিকেট প্লেয়ার, তাহলে দেখো ক্রিকেট প্লেয়ারের যেই উদাহরণটা, সেখানে ক্রিকেট এই যে প্লেয়ার শব্দটা, এটা কি একটা নাউন? এটা একটা খেলোয়াড়, মানে ব্যক্তিবাচক নাউন। এখন ক্রিকেট শব্দটাও কি একটা খেলার নাম না? তাহলে এইটাও একটা নাউন হচ্ছে, আবার প্লেয়ার একটা নাউন হচ্ছে, তাহলে দুইটা নাউন পাশাপাশি হচ্ছে। সি লেভেল, এখানে দেখো লেভেল শব্দটাও নাউন, আবার সি শব্দটাও কি নাউন। এখানে হচ্ছে ব্যাগ শব্দটা, দেখো স্কুল শব্দটা, স্কুল ব্যাগ যদি বলি, তাহলে ব্যাগ শব্দটাও কি একটা নাউন, আবার স্কুল শব্দটাও কি একটা নাউন। তাহলে এটা স্বাভাবিক স্ট্রাকচার সে হচ্ছে ডিফারেন্ট, যেখানে আমরা দুইটা নাউন পাশাপাশি পাই। ক্রিকেট প্লেয়ার দুইটা নাউন, সি লেভেল সিও নাউন লেভেলও নাউন, স্কুলও নাউন ব্যাগও নাউন। লাইব্রেরি কার্ড, লাইব্রেরি মানে একটা মানে ঘর অথবা রুম, আবার কার্ডও মানে কি একটা বস্তু, এটাও নাম, তাহলে দুইটা পাশাপাশি বসছে। ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট মানে ভাষা আন্দোলন, তাহলে এটাও কি? ল্যাঙ্গুয়েজ শব্দটাও নাউন, এখানে মুভমেন্ট শব্দটাও নাউন। তারপর হচ্ছে লিবারেশন ওয়ার, লিবারেশন মানে হচ্ছে স্বাধীনতা, ওয়ার মানে হচ্ছে যুদ্ধ, তাহলে স্বাধীনতা একটা বিষয়ের নাম, ওয়ারও একটা বিষয়ের নাম, তাহলে দুইটা নাউন পাশাপাশি বসছে। তাহলে আমরা নাউন অ্যাডজেটিভ বললে সেখানে আমরা দুইটা নাউনকে পাশাপাশি হচ্ছে ব্যবহার করব। ওকে, এবার আমরা উদাহরণ খেয়াল করি। বলা হচ্ছে দ্য লেভেল ইজ রাইজিং, তাহলে এখানে কিসের লেভেলটা বাড়তেছে? সেটা হচ্ছে সি লেভেলটা বাড়তেছে। তাহলে আমরা সি অর্থ যদি এখানে ব্যবহার করি, তাহলে সি শব্দটাও কি একটা নাউন, আবার লেভেল শব্দটাও কি একটা নাউন, তাহলে দুইটা নাউন পাশাপাশি হয়েছে, তখন এটাকে আমরা নাউন অ্যাডজেটিভ বলবো। ওকে,
পরের উদাহরণটা খেয়াল করো, দেখো এখানে বলা হচ্ছে উই ওয়েন্ট, বলছি স্টেডিয়াম ইয়েস্টারডে, তাহলে আমরা গতকালকে গিয়েছিলাম স্টেডিয়ামে। এখন কোন স্টেডিয়ামে? সেটা হচ্ছে ক্রিকেট স্টেডিয়াম হতে পারে, অথবা হচ্ছে ফুটবল স্টেডিয়াম হতে পারে। কিন্তু তুমি ফুটবল বললো, দেখো ফুটবল একটা নাউন, স্টেডিয়ামও কি একটা নাউন। ক্রিকেট বললো, ক্রিকেটই একটা নাউন, স্টেডিয়ামও কি একটা নাউন। হকি স্টেডিয়াম বললে হকি শব্দটা একটা নাউন, স্টেডিয়ামও কি একটা নাউন। পরটা দেখো সাকিব আল হাসান ইজ এ ফেমাস, এখানে দেখো প্লেয়ার আছে, তাহলে এই জায়গায় আমরা ও কেমন প্লেয়ার, আমাদের সাকিব হচ্ছে ক্রিকেট খেলে, তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে ক্রিকেট। তাহলে ক্রিকেট শব্দটা এখানের মধ্যে দেখো জায়গাটা নাউনের অ্যাজেটিভের, কিন্তু ক্রিকেট মানে কি একটা খেলার নাম, তাহলে শব্দটা এখানে কি বসে যাচ্ছে, আমাদের নাউন বসতেছে। তার মানে ক্রিকেটও নাউন হচ্ছে, তখন প্লেয়ারও নাউন হচ্ছে। ওকে, তাহলে আমরা আমরা এই পর্যন্তই মোটামুটি যতগুলো রুল ছিল সবগুলো আলোচনা করা হয়েছে, আর এগুলার আলোকে হচ্ছে আমরা প্র্যাকটিস করব। তোমরা এখানে এই টপিকটাতে অধিকাংশ ওয়ার্ডগুলোকে মাথায় রাখতে পারলে, আমি যে ওয়ার্ডগুলো এখানে দিয়ে দিচ্ছি এগুলোকে মাথায় রাখতে পারলে দেখবা যে এই টপিকটা সহজে সলভ করতে পারবা। তো আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।